আজ পর্যন্ত প্রফুল্ল রায়ের বোধহয় সবচেয়ে বেশি বই আমাদের কাছে প্রকাশিত, বোধহয় প্রায় 90টার উপর বোধহয় বই হবে আমাদের। প্রতিভা বসুর বাড়ি, বুদ্ধদেব বসুর সঙ্গে কথা বলা, মানে তখন এদের সঙ্গে কথা বলতে গেলেই মানে হাত পা প্রায় কাঁপুনির মতন হতো। আর কেন ওনারা এত বেশি জায়গায় ছিলেন আমাদের থেকে। নেতাজি সেই সময়টা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল আর কি। এক সময় আমাকে স্বপন মজুমদার অনেক জায়গায় নিয়ে গেছিলেন তখন আমাকে আলাপ করানোর জন্য আর কি। চৌরঙ্গি, কত অজানারে, তারপরে এপার বাংলা ওপার বাংলা, এসব বইগুলো তখন খুব জনপ্রিয় হয়েছে। মানে ওনার মানে কি বলবো যে ওনার বই তনয়া, স্বর্গমর্ত পাতাল যখন আমি ছাপলাম, আমি প্রথম বই ওনার ছাপি 1976 সালে। বইটা আমার এখনো ডেট মনে আছে, 2রা আগস্ট প্রকাশিত হয়েছিল। 3টি বিখ্যাত উপন্যাসের একত্র সংকলন, সেটা ছিল স্বর্গ মর্ত পাতাল। 3টে বই হচ্ছে জনঅরণ্য, সীমাবদ্ধ, আশাকাঙ্ক্ষা, মানে যেটা সত্যজিৎ রায় সিনেমা করেছিলেন জনঅরণ্য। লেনিনের বই, তখন তো লেনিন, মাও সেতু, হ্যানয় থেকে সাইগন, এই সমস্ত বই ভদ্রলোক লিখতেন। কিন্তু তখন ওই বইগুলোর কিন্তু একটা চাহিদা ছিল। পরবর্তী সময় দেখছি সে ধরনের বইয়ের চাহিদাটা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সে ধরনের কমে গেছে। কার কথা বলবো, মানে নাম বলতে গেলে নিমাই ভট্টার সবচেয়ে বেশি বই আমার কাছে, শঙ্করের সবচেয়ে বেশি বই, মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি বই, একটা বুদ্ধদেব গুহর লেখা ছিল আর কি, একটা অভিলাষ বলে একটা বই, সেটা কোনো পুজোর সংখ্যায় প্রকাশিত হবে বলে গিয়েছিল। তারপর সেই পুজোর সংখ্যা কোনো কারণে সেই পুজোর সংখ্যায় সেই সময় প্রকাশিত হয়নি। মানে একটা চিঠির ফর্মে একটা বই তৈরি করেছিলেন আর কি, সেটা খুবই জনপ্রিয় হয়েছিল। চিঠির সঙ্গে ওনার একটা সত্যজিৎ রায়ের চিঠি নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল, একটা সেটাকে নিয়ে একটা মামলাও হয়েছিল প্রায়। সত্যজিৎ রায়ের ফ্যামিলির সঙ্গে ওনার শক্তিদার গল্প বলতে গেলে অনেক গল্প বলতে হবে, সেই অনেক অনেক দূর গল্প, অনেকটা মানে সময়ও লাগবে। দীর্ঘদিন তাকে বইমেলা থেকে আমাকে বাড়ি পৌঁছে দিতে হয়েছে। রুবি হোটেলের মানে আর্কিটেকচার, টেকচার, ড্রয়িং, সমস্ত কিছু কিন্তু নারায়ণ সান্যালে করা। সবচেয়ে বেশি ব্যবসা আপনাকে কে দিয়েছে? তো পুরনো লেখক ধরুন শঙ্কর, প্রফুল্ল রায়, এদের বইয়ের বিক্রির সঙ্গে এখনকার লেখকদের বইয়ের বিক্রির কি তুলনা? সেই তুলনা করলে চলবে না, অনেকটাই কম নাকি? একটা বই কথা বলবো যেটা আমি করতে পেরেছিলাম, খুব জনপ্রিয় হয়েছিল সেটা সেই সময়, সেটা হচ্ছে উত্তম কুমারের আত্মজীবনী। মারা যাওয়ার বোধহয় বছর 3-4 আগে উনি তার আত্মজীবনী কিন্তু গৌরাঙ্গ প্রসাদ ঘোষকে দিয়ে লেখাতেন। বাঙালির খুব ভালোবাসার যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে বই অন্যতম। বাঙালি আর বই যেন অবিচ্ছেদ্য। আজকে বাঙালি আর বই নিয়ে আমরা আলোচনা করব। আর এই বইয়ের কথা বলতে গেলে, বাংলা বইয়ের কথা বলতে গেলে যে সংস্থার কথা না বললেই নয় তা হচ্ছে দেশ পাবলিশিং। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রী সুধাংশু দে মহাশয়কে, যিনি দেশ পাবলিশিংয়ের কর্ণধার। নমস্কার সুধাংশুবাবু। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের গপ্পসপ্প, কিছু গল্প কিছু মনের কথার এই বিশেষ পর্বে আসার জন্য। আর আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে এই দেশ পাবলিশিং, এই সংস্থার শুরুটা কিভাবে হলো? দেখুন, শুরুটা বলতে গেলে আমাকে অনেকটা দূরে পিছিয়ে যেতে হয়। সেটা হচ্ছে যে আমি তো অ্যাকচুয়ালি আমাদের দেশ হলো মেদিনীপুর। আচ্ছা। মেদিনীপুরের দীঘা থেকে 5 কিলোমিটার আগে রামনগর বলে একটা জায়গা আছে। রামনগরের ছোট্ট একটি গ্রাম ঘিতপুরা। সেখান থেকে সেখানেই পড়াশোনা, সেখানেই স্কুলে পড়তাম, সেখানে রামনগর হাই স্কুল পড়াশোনা করতাম। এবং প্রত্যেক বছর তখন বাবা বইয়ের ব্যবসায় এসেছিলেন, কিন্তু বাবা বইয়ের ব্যবসা আসার আগেও অনেক জায়গা চেঞ্জ করে করে শেষে বইয়ের জায়গায় পৌঁছেছিলেন আর কি। কিন্তু সে জার্নি আলাদা, সে জার্নি অনেক আরও কষ্টের, আরও মানে সে খুবই কষ্টের জায়গা। সেইটা থেকে এসে উনি বইয়ের ব্যবসাতে যখন এসেছিলেন, তারপর থেকে বইয়ের ব্যবসাতে আসার পরে আমাদের কাজ ছিল প্রত্যেক বছর মানে পরীক্ষা হয়ে গেলে বাবা নিয়ে আসতেন কলকাতা আর কি, এবং বইয়ের দোকানে কিছুদিন কাজকর্ম করে আবার বইপত্র দিয়ে আবার পরের ক্লাসের জন্য ছেড়ে দিয়ে আসতেন আবার সেই দেশে। মা থাকতেন, আমার দিদি দাদা এরা সব থাকতেন।
বাবার সঙ্গে প্রথমে যোগ দিলেন আমার দুই দাদা, বড়দা এবং মেজদা। তখন বইয়ের ব্যবসা, মানে বই প্রকাশনার ব্যবসা নয়, বই বিক্রির ব্যবসা, বিক্রির যেটা ব্যবসা। বই সমস্ত প্রকাশকের বই এনে বিক্রি করার ব্যবসা। সেইটা শুরু আমাদের আরও আগে। আচ্ছা। 1970 সালে আমি এলাম প্রকাশনায় আর কি। কিন্তু তখন দেশের স্কুলে পড়াশোনা শেষ হয়ে গেছে, পরীক্ষায় রেজাল্ট বেরিয়ে গেছে। বাবা এখানে সুন্নাত কলেজে ভর্তি হতে বললেন। সুন্নাত কলেজে সান্ধ্যতে ভর্তি হলাম। আর বাবার নির্দেশ ছিল সারাদিন দাদাদের সঙ্গে বইয়ের দোকানে কাজ করার। বছর 2 করার পরে 1970 সালের সময় বাবা বললেন, তোর তো কিছু করার দরকার, তুই প্রকাশনাটা নেই, আমাদের প্রকাশনা ব্যবসাটা শুরু কর। তখন সত্যি সত্যি প্রকাশনা ব্যবসাটা কীভাবে করতে হয়, কী করতে হয়, একটা বইয়ের কত পাতায় একটা ফর্মা হয়, একটা পাইকা টাইপে কত লাইন দিলে একটা পাতা হয়, এগুলো কিছুই জানা ছিল না। বই কেনাবেচা বাবাদের ছিল, কেনাবেচার সঙ্গেই যুক্ত থাকতাম, যুক্ত ছিলাম অনেক দিন। কিন্তু সেই ব্যবসাতে আসার পরে আমাকে বিভিন্ন লোকের সাহায্য, বিভিন্ন লোকের সঙ্গে গল্প করেছি, বিভিন্ন লোকের পরামর্শ নিয়েছি, নিয়ে বইয়ের প্রোডাকশান, কাগজ, কী কাগজে ছাপা হবে, কী কাগজে ইয়ে হবে। সেই সময় আমাকে অনেক প্রকাশনা যারা যুক্ত ছিলেন তখন, সুনীল মণ্ডল বলে একজন মণ্ডল বুক হাউসের, তিনি আমাকে অনেকটা শিখিয়েছিলেন। যাদবপুর ইউনিভার্সিটির স্বপন মজুমদার ছিলেন অধ্যাপক, তিনি আমাকে আরও অনেকটা বেশি শেখাতে পেরেছিলেন। এবং বই নেওয়া, বই এডিট করা বা বইয়ের প্রতি দেখা, গল্পটা ভালো কি মন্দ, কার লেখা ছাপা হবে না হবে, এগুলো বিভিন্ন ব্যাপারে বাবা দাদারা সাহায্য করতেন আমাকে। এবং তারা বলতেন যে অমুক লেখকের বই তুমি করতে পারো, তার বই বিক্রি হবে। তো প্রথমে আমি 4 জন লেখককে নিয়ে প্রথম শুরুটা। এখন সেই জার্নিটা 70 সালেই শুরু হয়। প্রথমে আমি আশাপূর্ণা দেবীর বই একটা পাই, প্রতিভা বসুর পাই একটা বই, উপন্যাস, এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস, কুমার সম্ভবের কবি। আর সেই বছর ছিল লেনিনের জন্মশতবর্ষ। যে মহানায়ক লেনিন বলে একটা বই লিখেছিলেন বেদুইন, যিনি ছদ্মনামে লিখেছিলেন, তার আসল নাম ছিল দেবেশ রায়। আচ্ছা। কিন্তু এই ঔপন্যাসিক দেবেশ রায় নয়, ও আচ্ছা, আচ্ছা, অন্য তিনি দেবেশ রায়। অন্য আচ্ছা, দেবেশ আচ্ছা, রায়। আচ্ছা। তিনি সেই সময় মহানায়ক লেনিন, হ্যানয় থেকে সাইগন, মাও সেতুং, এইসব বই লিখতেন আচ্ছা, আর কি। আচ্ছা। তিনি আমাদের কাছাকাছি, এই কলেজটির অঞ্চলের কাছাকাছি থাকতেন। তো তিনি বললেন যে আমি একটা জন্মশতবর্ষে একটা লেনিনের উপর বই লিখছি, তোমরা যখন প্রকাশনায় এসছো তখন তুমি এটা দেখতে পারো। এই 4টে বই নিয়ে শুরু হলো দেশ পাবলিশিং। তার পরবর্তী 4টের পরে 10টা 12টা, তারপরে অনেক লেখকই এসছেন। তারপরে প্রফুল্ল রায়, প্রফুল্ল রায়কে, প্রফুল্ল রায়ের বই বলতে গেলে আমাকে অনেকটাই তখন ছোট আমি, বিশেষ করে তখন প্রায় বলতে গেলে সেই মানে 19-20 বছর বয়সের সময় আমি প্রকাশনায় এসেছি। সেই বয়সে প্রফুল্ল রায়ের সঙ্গে আলাপ করতে যাব ভয়ে কাঁটা দেয় আর কি, যায় না, কত বড় উপন্যাসিক। বাবা বললেন যে তিনি কিন্তু কলেজ স্ট্রিটে আসেন, তাঁর বেঙ্গল পাবলিশারে বই আছে, মিত্র ঘোষে বই আছে। একদিন বই উনি এসেছিলেন কিনতে, একদিন কেনার সময় বাবা আমাকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেন যে ইনি হলেন না উপন্যাসিক প্রফুল্ল রায়, এর অনেক বই সিনেমা হয়, ইয়ে হয়, এর বইগুলো তুমি তো কিনতে যাও, সেগুলো জানো, ওনার সঙ্গে তুমি কথা বলতে পারো। বাবা পরিচয় করে দিলেন, ও আমার সেজো ছেলে, ও এখানে পড়াশোনা করে কিন্তু প্রকাশনা করছে, আপনি দেখবেন। তা আমি বেরিয়ে প্রফুল্লদার সঙ্গে গল্প করতে দোকান থেকে বেরোলেন যখন, দোকানের ভেতরে তখন ডেকে আনলাম আরেকবার যে আমি আপনার সঙ্গে একটু কথা বলি। আমি না প্রকাশনা করতে এসেছি, আপনার সঙ্গে বাড়িতে যাব আমি দেখা করতে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে একদিন এসো। তো বাড়িতে একদিন গেছি রবিবার দেখে। তখন উনি বাড়িতে ছিলেন না, আমি কথা বলেই গেছিলাম রবিবারে যে থাকবেন বলেছিলেন, ছিলেন না, কোথায় বেরিয়ে গেছিলেন। আমি প্রায় ঘন্টা দেড়েক সকালবেলা গেছি, এখানে পূরবী সিনেমার সামনে থেকে একটা, তখন সেইখানে আমাদের বাড়ি ছিল, বাড়ির সামনে থেকে একটা গাড়ি ধরুন 14 নম্বর বাসে গিয়ে বেহালায় নামলাম। বেহালা থেকে বেশ খানিকটা দূরে উনি ওখানেই থাকতেন আর কি। তারপরে সেখানে যাওয়ার পরে বৌদি ছিলেন, বৌদির সঙ্গে
পরিচয় দিলাম। তখন বৌদি বললেন, তোমার আমি মনে হয় দাদা আসতে বলেছিলেন, আজকে আমি এসেছি, তোমার দাদা তো সকাল থেকে বেরিয়ে গেছেন, তুমি একটু অপেক্ষা করো, দাদা হয়তো এসে যাবেন। তারপর দাদা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে গিয়ে দাদা এলেন যখন, তখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। বৌদি বলেন, না ও আসবে না, তুমি বরং খেয়ে নাও, তারপর তোমার দাদার সঙ্গে দেখা করবে। আমি খেতে যাচ্ছিলাম, না না দাদা আসুন। বৌদি শুনলেন না। খাওয়া দাওয়ার পরে দাদা বোধহয় ফিরলেন একটু দেরিতে। তখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বৌদি তো দাদাকে খুব বকে টকে দিলেন। হ্যাঁ, ছেলেটাকে আসতে বলেছো, তুমি তো তারপর তুমি চলে গেছো, ছেলেটা অত দূর থেকে এসছে। যাই হোক, বাড়ি থেকে যেটা হয় বৌদির আবার আপমান, আমার খুব অভিভূত হয়েছিলাম সেদিন। তারপরে প্রফুল্লদা আসার পরে, প্রফুল্লদা খাওয়া দাওয়া করার পরে কথা বললাম। তখন বললেন যে তুমি এক কাজ করো, তুমি মানে আমাকে তখন বিশ্বাস করতে পারছেন না যে আমি প্রকাশনা করব আর কি। বললেন, তুমি তাহলে পরে আমার জন্য কিছু অ্যাডভান্স টাকা নিয়ে আসবে। আমি তো টাকা ছাড়া করি না। কত নিয়ে আসবো? না তুমি ওই 2-3 হাজার টাকা নিয়ে এলে হবে। আমি এসে বাবাকে বললাম, বাবা এরকম টাকা লাগবে, টাকা দিয়ে করতে হবে। বাবা টাকা দিলেন। পরের সপ্তাহে আবার চলে গেলাম, ফোন করে আবার গেলাম। যেতেই বসতে বলুন, বসো বসো বসো। তা আমি বললাম, আপনি যা বলেছিলেন আমি সেটা নিয়ে এসেছি। ওটা রাখো 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 রাখো, আমি দেখছি। তাও বলেন, আমি দেখছি তোমাকে কি বই দেওয়া যায়। আমি বোধহয় একটা গল্প বা বড় গল্প লিখেছিলাম, বড় উপন্যাস একটা লিখছিলাম। তারপরে আরেকটা উপন্যাস পুজো সংখ্যায় বেরিয়েছে, আমি দেখছি কোনটা দেওয়া যায় তোমাকে। তারপরে বলেন, তুমি এখন চলে যাও। পরের সপ্তাহে উনি আবার এসেছেন, এসে বাবাকে জিজ্ঞেস করেছেন, আপনি কি টাকা পয়সা দিয়েছিলেন তাকে, না সে কোথা থেকে নিয়ে গেল। মানে উনি বিশ্বাস করতে পারছেন না যে আমি ব্যবসাতে গেছি এবং টাকা পয়সা জোগাড় করেছি। সেটা জেনে নিতে চাইলেন বাবার কাছে যে আমি ঠিক বাবার কাছ থেকে পয়সাটা নিয়ে গেছি কিনা। বাবা বললেন, হ্যাঁ আমি তাকে তো বলেছে, তাকে দেখুন এই টাকাটা রাখুন। যে বাবাকে ওই খামটা উনি ফেরত দিলেন। আচ্ছা। বলে, এটা রাখুন, ওকে আমি দেখেছি, ওর সঙ্গে কথা বলেছি, আমি বই দেবো। ও এখন নেই, আমি তখন ছিলাম না সেই মুহূর্তে আর কি। তারপর ওকে একটু বলে দেবেন পরের সপ্তাহে যেন আমার সঙ্গে একবার যোগাযোগ করে। তারপর উনি চলে গেছেন। আমি ফিরে এসে বাবার কাছ থেকে শুনলাম এইরকম। বাবা বললো যে এরকম। আমি বললাম, তাহলে বোধহয় উনি বই দেবেন না, বোধহয় সেজন্য টাকাটা ফেরত দিয়ে গেছে। বলে, না না না, উনি সেরকম না, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে, তোমাকে আবার পরের সপ্তাহে যেতে বলেছে। আমি যেতে বলেছেন? ঠিক আছে, তাহলে যাবো। পরের সপ্তাহে গেছি, বললো তোমার জন্য একটা লেখা তৈরি করছি, এই সপ্তাহে হবে না, আরও কিছুটা তার বাকি আছে, সামনের সপ্তাহে দেবো। সেই প্রথম আলোয় ফেরা বলে একটা বই উনি আমাকে দিলেন, ম্যানুস্ক্রিপ্ট দিলেন। আমি সেটা নিয়ে এলাম। রবীন রবীন দত্ত বলে একজন আর্টিস্ট ছিলেন, তাকে দিয়ে কভার টভার করলাম, সেই সময়ের আর্টিস্ট। সেটা 1970 সালে। তখন বইটা বেরোলো 1971 সালের সময় বইটা বেরোলো আর কি। তো সেই মানে সেই থেকে আজ পর্যন্ত প্রফুল্ল রায়ের বোধহয় সবচেয়ে বেশি বই আমাদের কাছে প্রকাশিত, বোধহয় প্রায় 90টার উপর বোধহয় বই হবে আমাদের। তার পরবর্তী এরকম গেছে বেশ কয়েকজনের কাছে, আমি তার পরবর্তী যেতে পেরেছি। সুনীল গঙ্গোপাধ্যায়, নিমাই ভট্টাচার্য তখন আমাদের দোকানে খুবই আসতেন। তখন বিশ্ববাণী প্রকাশনী ছিলেন ব্রজকিশোর মণ্ডল, তার সঙ্গে নিমাইদার সঙ্গে কথা বলে নিমাইদার বাড়িতে যাওয়া বা ই করা। মানে সবাই সে একই কথা, তুমি এত কম বয়সে তোমাকে তো বই দিতে আমার সাহস হচ্ছে না। আচ্ছা। তুমি কি সত্যি সত্যি প্রকাশনায় থাকবে না অন্য কিছুতে যাবে? এইটা আমাকে প্রায় বছর 4-5 ধরে আমাকে এটা খুব বিড়ম্বনায় ফেলেছে পরপর। যে আমি কারো কাছে হয়তো বই পেয়েছি, কারো কাছে সব হয়তো তারা অনেকে দেরি করে দিয়েছেন। মানে বিমল মিত্রেরও একটা বই ছেপেছিলাম সেই সময়, 4 চোখের খেলা বলে। তার পরবর্তী সময়ে আমি যখন 70 সালে বই প্রকাশনায় এসে গেলাম আর কি পুরোপুরি, তারপরে আমি একে একে প্রতিভা বসুর বাড়ি, বুদ্ধদেব বসুর সঙ্গে কথা বলা, মানে তখন এদের সঙ্গে কথা বলতে গেলেই মানে হাত পা প্রায় কাঁপুনির মতন হতো আর, কারণ ওনারা এত বেশি জায়গায় ছিলেন আমাদের থেকে। না, তাই সেই সময়টা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল আর কি। এক সময় আমাকে স্বপন মজুমদার অনেক জায়গায় নিয়ে গেছিলেন তখন আমাকে আলাপ করানোর জন্য আর কি। আমি তখন
গেছি, নবনীতাদির সঙ্গে আলাপ করেছি। নবনীতাদিও প্রথম দিকে স্বপনদাকে বলেছেন, স্বপনদা ও প্রকাশনা করবে তো ঠিক করে? বললেন হ্যাঁ, তো ও তো অনেকগুলো বই বেরিয়ে গেছে, আপনি দিতে পারেন। তারপরে প্রফুল্ল রায়ের পরে শঙ্করের বাড়ি গেছি 1973 সালে। শঙ্করের বাড়ি গিয়ে শঙ্করে তখন প্রচুর মানে চৌরঙ্গি, কত জানারে, তারপরে এপার বাংলা ওপার বাংলা, এসব বইগুলো তখন খুব জনপ্রিয় হয়েছে। মানে ওনার মানে কি বলবো, যে ওনার বই তনয়া, স্বর্গমর্ত পাতাল যখন আমি ছাপলাম, আমি প্রথম বই ওনার ছাপি 1976 সালে। বইটা আমার এখনও ডেট মনে আছে, 2রা আগস্ট প্রকাশিত হয়েছিল। 3টি বিখ্যাত উপন্যাসের একত্র সংকলন, সেটা ছিল স্বর্গ মর্ত পাতাল। 3টে বই হচ্ছে জনঅরণ্য, সীমাবদ্ধ, আশাকাঙ্ক্ষা, মানে যেটা সত্যজিৎ রায় সিনেমা করেছিলেন, জনঅরণ্য, সীমাবদ্ধ আর আশাকাঙ্ক্ষা এমনি উপন্যাস। 3টের মিশ্রণে একটা বই বেরিয়েছিল, খুবই কম দামে আমরা বার করতে পেরেছিলাম। সেই বই তখন হটকেকের মতন বিক্রি করতে পেরেছিলাম। সে বইয়েরও একটা কাহিনী আছে, সেটা উনি একসময় বলেছিলেন যে আমি 3টে বই দিয়ে তোমাকে প্রথমে, 3টে বই কিন্তু আগে প্রকাশিত, এই নয় যে সেইটা আচ্ছা, আমাকে ও নতুন আচ্ছা নতুন আচ্ছা দিচ্ছেন। আচ্ছা তখন আচ্ছা। আমি 3টে পুরনো বই আছে, তোমাকে আমি 3টে পুরনো বই তোমাকে আমি দিতে পারি। আমি এইরকম একটা ভাবনা ভেবেছি যে 3টে বই দিয়ে একটা বই হোক। তার মানে হ্যাঁ, আমি করতে পারি। সেই 3টে বই আমি প্রথম প্রকাশিত করি 1976 সালে। প্রকাশের সঙ্গে সঙ্গে বইটি খুব জনপ্রিয় হয়। মানে তখন উপহার দেওয়ার একটা সিস্টেম ছিল, বই উপহারে বিভিন্ন জায়গায়, বিয়েতে বই বিয়ে, উপহার দেওয়া হতো বিয়ে, খুব, হ্যাঁ। বউ ভাতে বা কারোর জন্মদিন, জন্মদিন, হ্যাঁ। এই সমস্ত জায়গায় পইতে, ছেলেরা ভালো রেজাল্ট করলে বা মানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বই উপহার দিত মানুষ, এবং তার মধ্যে বই লিখে দেওয়া হতো নাম। তা আমি দেখেছি সেই বই এক একটা বিয়ে বাড়িতে, আমার যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা ছিলেন সেই সময় খবর পেয়ে, এক একজনের বাড়িতে 7টা 8টা 10টা করে শঙ্করের বই পৌঁছাচ্ছে। কেউ চৌরঙ্গি দিয়ে আসছে, কেউ স্বর্গমর্ত পাতাল দিচ্ছে, কেউ এপার বাংলা ওপার বাংলা দিচ্ছে। সেই সময় মানে তো এত জনপ্রিয় ছিল বইগুলো যে, আর বই দেওয়ার উপহারের সিস্টেমটা খুব ভালো ছিল। এখন তো বই উপহার দেওয়ার জায়গাটা একটু অনেকটা পিছিয়ে গেছে আর কি। অনেকে দেন, এখন দেন না তা নয়, কিন্তু দেন, কিন্তু আগেকার মতন অতটা ভাবেন যে বইটা বোধহয় খুবই দেওয়ার কোনো, তার চেয়ে একটু প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে দিলে বোধহয় অনেকটা বেশি মানুষ কিন্তু ভালো বইয়ের তো ভাববে। এখন ভালোই হ্যাঁ, দাম, মানে দামের হিসেবে যদি লোকে উপহারটাকে দেখে, তাহলে তো বইয়ের দাম তো অনেক বেশি হ্যাঁ, এখন। বইয়ের দাম অনেক বেশি, কিন্তু বই উপহারের জায়গাটা কিন্তু মানুষ খুব সেই জায়গাটা চলে সুন্দর গেছে। করে সাজিয়ে মানুষ ঘরে রাখতো, এবং এতগুলো বই উপহার পেয়েছি, হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। দেখো না আমাকে অমুক বন্ধু দিয়েছে, এই দেখো না আমার ঠাকুমা দিয়েছে, এই দেখো না আমার এক বোন বা দাদাবাবু সে দিয়েছে সেখান থেকে, এই যে বিভিন্ন রকমের, এবং তাদের প্রত্যেকের নামটা সেই লেখা থাকতো। সেই স্মৃতি কিন্তু এখনো অনেকে বহন করে। হ্যাঁ, হ্যাঁ। অনেকের বাড়িতে সেই সই করা বই পাওয়া যায় আর কি, বিভিন্ন লোকের বই, তার আত্মীয় স্বজনের মধ্যে বহু লোকের নাম পাওয়া যাবে। সে এই স্মৃতি রোমন্থনের বই কিন্তু অনেকটা কাজ করতো। এখন অনেকে উপহার দেন, কিন্তু সেই হারে বই উপহার দেওয়ার জায়গাটা যেন মনে হচ্ছে আমার কাছে একটু, কমে লোকে গেছে। লজ্জা পান অনেকে হয়তো, যে বই একটা উপহার দেবো, তার চেয়ে একটা অন্য কিছু দিয়ে, একটা ঘড়ি দিয়ে দিই, একটা অন্য কোনো প্রয়োজনীয় জিনিস তাকে কিনে দিই। কিন্তু বইটা যে তার চেয়ে বেশি প্রয়োজন, এবং বইটার ভেতরে যে তার নাম থাকবে, সেই জায়গাটা মানুষ কিন্তু আবার আবার ঘুরে আসছে, আবার আসছে। এখন তো বইমেলাতে দেখতে পাই লেখকের সই করা, তার নামে সই করিয়ে নিয়ে যায় লোকে, এখন কিন্তু সেটাও হচ্ছে। আমি তো গত বছর দেখলাম বইমেলাতে লাইন দিয়ে লোকে, শঙ্কর গেছিলেন, টেবিলে আমরা বই পাতিয়ে বসেছিলাম, শঙ্করকে বসিয়ে দিয়েছিলাম, সেখানে বললেন যে আমি একটু বসে পাঠকদের সঙ্গে কথা বলতে চাই। উনি প্রায় ঘন্টা দুয়েক ছিলেন ওখানে মেলার মধ্যে, এবং অনেকের সঙ্গে কথা বলেছেন, অনেকে সেলফি দিয়েছেন, অনেকের নামে বই লিখে দিয়েছেন, এবং তারা বইগুলো কিনে নিয়ে গেছেন। তো সেই সেই আগ্রহটা কিন্তু এখনো পর্যন্ত মানুষের আছে। এই জার্নি, প্রকাশনার জার্নি আমি 70 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত ধরুন কম করে হলে প্রায় 5,000-এর ওপর বই প্রকাশ করে গেছি। তো আপনি শুরু করলেন আশাপূর্ণা দেবী, প্রতিভা বসু, প্রফুল্ল রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু আর বন্দ্যোপাধ্যায়, বেদুইন বেদুইন, ছদ্মনামে হ্যাঁ লিখতেন। হ্যাঁ, যিনি ওই লেনিনের ওপর বই এইগুলো লিখলেন। তো ওই সময় 70-এর ওই দশকটা তো একটু টালমাটাল ছিল।
তো সেই সময় লেনিনের বই নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হয়নি আপনাদের? না, না। লেনিনের বই তখন তো লেনিন, মাও সেতুং, হ্যানয় থেকে সাইগন এই হুম, সমস্ত বই ওই ভদ্রলোক লিখতেন। হুম। কিন্তু তখন আ ওই বইগুলোর কিন্তু একটা চাহিদা ছিল। পরবর্তী সময়ে দেখছি সেই ধরনের বইয়ের চাহিদাটা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু এই সে ধরনের মুহূর্তে হয়তো কমে নেই। গেছে কিন্তু ওই অনেকটা। সময় তো তখন ওই সময় বামপন্থী ধারাবাহিকতা আন্দোলনের কিন্তু ছিল। বামফ্রন্টের আন্দোলনের ঠিক ইয়ে ছিল, হুম। নকশাল মুভমেন্টের ইয়ে হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ। সেই সময়টা আরকি প্রকাশনা। কিন্তু খুব আ আ ভালো সেই সময় সেই সমস্ত বইগুলো ভালোভাবে লোকে নিত। ভালো মনে নিত এবং ভালোভাবে পড়তো এবং পরে আলোচনা হতো সেই হুম, বইগুলোর হুম, হুম। সম্পর্কে। তা আমাদের বাংলায় যে সমস্ত বিখ্যাত লেখকেরা আছেন তারা সকলেই আপনাদের জন্য লিখেছেন। এমন কেউ কি আছেন যিনি লেখেননি কখনো দেশের জন্য? আমার তো আ সেরকম লেখা লিখবেন না বা দেশকে বই দেব না। না দেব না সে বলছি না, মানে লেখা হয়নি হয়তো কোনো কারণে তার বই নেই আপনাদের সাথে। আমাদের এরকম কেউ প্রায়, আছেন? প্রায় সব বই আমাদের পুস্তক তালিকাটা দেখলেই বুঝতে হুম, পারবেন হুম। যে সেই সময়ে আপনার সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সৈয়দ মুজতবা সিরাজ, সঞ্জীব তারপরে চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, তারপরে শঙ্কর, আশুতোষ মুখোপাধ্যায়, দেবেশ রায়, মানে কার কথা বলবো? মানে নাম বলতে গেলে নিমাই ভট্টার সবচেয়ে বেশি বই হুম, আমার কাছে। শঙ্করের সবচেয়ে বেশি বই। মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি বই। প্রায় বাংলা বই বলতে গেলে সবই প্রায় আমার কাছে। সেও প্রায় ১০০'র ওপর বই। আচ্ছা। নেটালি বাংলা সাহিত্যে মানে এমন কোনো লেখক বা দিকপাল নেই বা জনপ্রিয় সাহিত্যিক নেই যার বই আমি করিনি। মানে বিশেষ করে তখন আপনার সমস্ত বেশিরভাগই জনপ্রিয় লেখকদের লেখাগুলো বেশি প্রকাশিত হতো আপনার আনন্দবাজার, দেশ হুম, ইত্যাদি, হুম, হুম, ইত্যাদি হুম। সংখ্যায়। কিন্তু তখন আরও কিছু কাগজ পত্রিকা ছিল, প্রসাদ পত্রিকা ছিল, উল্টোরথ ছিল, অমৃত ছিল। তখন আরও অনেকগুলো পত্রিকা ছিল যে পত্রিকাগুলোতে এরা সবাই লিখতেন। আ তখন সেই লেখাগুলো কিন্তু আমি ১ম দিকে কিন্তু আমি পেয়েছি। সব আচ্ছা। বেশিরভাগ লেখা পেয়েছি। আ এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে যে এই যে লেখাগুলো পাওয়া, মানে ধরুন অন্য পত্রিকায় প্রকাশিত হয়েছে, এই প্রসেসটা কি ছিল? মানে এই যে কপিরাইটের ব্যাপার বা ধরুন একটা প্রসাদে একটা কোনো উপন্যাস আ প্রকাশিত হয়েছে পুজোর সময়। তো সেটা কি লেখকের থেকে আপনাকে নিতে হতো না ওই আম না লেখকের থেকে। লেখকের থেকে লেখক সেই লেখাটা নিয়ে আবার তার মধ্যে যদি কিছু কারেকশন থাকে বা হুম, হুম, কোথাও যদি উনি চ্যাপ্টারটা হয়তো ছোট করে লিখেছেন সেটাকে বড় করে লিখে আবার কারেকশন-টারেকশন করে সেটাকে আবার পান্ডুলিপি আকারে তৈরি করে দিতেন হুম, আমাদের। হুম, যে এইবারে আমি সেই লেখাগুলোর থেকে তোমাকে আরো যোগ করলাম, আরো এই জায়গাগুলো যোগ করলাম, এই করলাম, করে আমাদেরকে পান্ডুলিপি দিতেন। সেটা কিন্তু কপিরাইট সমস্তটাই লেখকের। ওই পত্রিকায় প্রকাশের পর থেকে যা কিছু বই প্রকাশিত হবে বই আকারে সেটা লেখকদেরই বরাবর। আমরা সেই হুম, হুম, পত্রিকা থেকেই লেখা পেয়েছি বেশিরভাগ। আবার কেউ, কেউ ধারাবাহিকভাবে আ হাতে লিখে, লিখেও দিয়েছেন তেমন বইও আমাদের প্রকাশিত হয়েছে যেটা হুম। কোনো কাগজে প্রকাশিত হয়নি। সেরকম একটা লেখা আমরা পরীক্ষা করেছিলাম। একটা বুদ্ধদেব গুহর লেখা ছিল আচ্ছা। আরকি। একটা অভিলাষ বলে একটা বই। হুম, হুম, সেটা কোনো পুজোর সংখ্যায় প্রকাশিত হবে বলে গিয়েছিল। হুম, হুম, তারপর সেই পুজোর সংখ্যা কোনো কারণে সেই পুজোর সংখ্যায় সেই সময় প্রকাশিত হয়নি বা তারা প্রকাশ করতে পারেননি বা করেননি যাই হোক কিছু। কিন্তু তখন উনি ওই লেখাটা আরও আদ্যোপান্ত আরও খানিকটা এদিক ওদিক লেখা যা যোগ করার করলেন। করে সেটা পুজোর আগেই প্রকাশিত হলো আমাদের বইটা। কোনো এই আমরা তখন একটা ভালো বিজ্ঞাপন ক্যাপশন করেছিলাম যে, এবারের বুদ্ধদেব গুহর এই উপন্যাসটি 'অভিলাষ' এটা কোনো পত্র-পত্রিকায় প্রকাশিত হচ্ছে না। সরাসরি লেখকের হাতের পান্ডুলিপি থেকে আমরা বই মুদ্রিত করছি হুম, হুম। এবং এটা আশা করি আপনাদের কাছে নতুন লাগবে। সেই বই কিন্তু সেই সময়ে আমরা এই বিজ্ঞাপন করার পরে মানুষের কিন্তু চাহিদা বেড়েছিল। যে কোনো পত্রিকাতে সেটা পড়তে হবে না, তার আগে তো তাহলে কী আছে দেখা যাক। হুম, তো হুম, এরকম অনেক গল্প পড়তে গেলে অনেক গল্প এসে যাবে আরকি। হুম, হুম। উনার আরেকটা বই করেছিলাম 'চান ঘরে গান'। হ্যাঁ, ওটা তো এবং সেই বইটা চিঠির ফর্মে। হ্যাঁ, মানে উনি হ্যাঁ। ফিরদৌসী বলে একটা নায়িকা ছিলেন। এই ফিরদৌসীকে চিঠি লেখা, তার উত্তর আনা। মানে একটা চিঠির ফর্মে একটা বই তৈরি করেছিলেন আরকি। সেটা খুবই জনপ্রিয় হয়েছিল। তার মধ্যে একটা চিঠির সঙ্গে উনার একটা সত্যজিৎ রায়ের চিঠি নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল। একটা আ
সেটাকে নিয়ে একটা মামলাও হয়েছিল প্রায় আচ্ছা। সত্যজিৎ রায়ের ফ্যামিলির সঙ্গে ওনার। তবে সেই লেখাটা আবার উনি পরবর্তী সময়ে বললেন, আমি মামলার ডিটেলসে আর যাচ্ছি না। সেই লেখাটা উনি বই থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। যে মানে এই সেটা কি চিঠি মানে এই চিঠির সত্যজিৎ যে রায়কে উনি চিঠি লিখেছিলেন? সত্যজিৎ রায়কে উনি চিঠি লিখেছিলেন, সত্যজিৎ রায় উনাকে চিঠির উত্তর দিয়েছিলেন। দুটোই উনি ছেপেছিলেন আরকি। চেপেছিলেন, আচ্ছা। সেইটা ছাপার জন্য সত্যজিৎ রায়ের পরিবার থেকে উনাকে একটা চিঠি করা হয়েছিল। আচ্ছা, এবং তারা সেটা নিয়ে একটা মামলাও করে দিয়েছিলেন আরকি। আচ্ছা। তখন উনার খুবই লেগেছিল মামলাটা, যদিও উনি মামলাটা অনেকটা মানে উকিল লড়ালড়ি অনেকটা কিছু হলো। করে উনি শেষে ডিসিশন নিলেন, আমি লেখাটা আমার বইতে রাখবো না। হুম, হুম, হুম। যে উনি তখন ওই জায়গাটা এখনও সেই বইটাতে দেখলে বুঝতে পারবেন যে মাঝখানে ওর ৪ পাতা না ৫ পাতা এইখানে সত্যজিৎ রায়ের চিঠি ছিল বলে লেখা আছে ওখানে, কিন্তু চিঠিটা ছাপা হয়নি। আমি সেই আচ্ছা, লেখাটা ছাপিনি আচ্ছা, বলে উনি একটা লিখেও দিয়েছেন ভূমিকাতে আরকি। আচ্ছা, যে আচ্ছা। সে বইটা কিন্তু ওই চিঠি ছাড়াই কিন্তু বিক্রি হয় এখনো। হুম, হুম, হুম। তো এইরকম গল্প বলতে গেলে আপনাকে অনেক রকম, যেমন শক্তিদা যখন আসতেন, শক্তিদার বইগুলো, শক্তি চট্টোপাধ্যায়ের বই যখন প্রকাশ করতেন, তখন ময়দানে বইমেলা হতো। দীর্ঘদিন ময়দানে হুম, বইমেলা হুম, হয়েছে হুম। সেই ধুলোর মধ্যে, রাত 10টার পরে। কখনো বাড়িতে গিয়ে ছেড়েও দিয়ে আসতে হতো। এই শক্তিদার গল্প বলতে গেলে অনেক গল্প অনেক বলতে হবে। গল্প। সেই অনেক অনেক দূর গল্প, অনেকটা মানে সময়ও লাগবে। দীর্ঘদিন তাকে বইমেলা থেকে আমাকে বাড়ি পৌঁছে দিতে হয়েছে। আচ্ছা, আ কখনো কখনো ট্যাক্সি করে হয়তো দোকানেই চলে এসেছেন কলেজ স্ট্রিটে। এসে বলেছেন, "চলো, চলো, চলো তুমি ওঠো, আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসো।" সেই ট্যাক্সিতে করে বাড়িতে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হয়েছে। মানে এই ধরনের মানুষ। কিন্তু হঠাৎ মনে পড়েছে, কোথাও থেকে উঠেছেন গাড়িতে, এসে কলেজ স্ট্রিটে নেমে গেলেন, নেমে গিয়ে মনে পড়লো আমার কথা, চলে এলেন দোকানে। আচ্ছা, মানে আসল হচ্ছে উনাকে সেই ট্যাক্সি করে উনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আমাকে চলে আসতে হবে। আচ্ছা। ওই যাওয়ার সময় যে একটু গল্প করবেন, করবেন সেই। আর উনি মানে সেই সময় উনি খেতে খুব ভালোবাসতেন, আকণ্ঠ খেয়ে ফেলতেন। আ খেয়ে নানা রকম কথা বলতে পারতেন। ওদের সে অনেক সাক্ষী সেরকমভাবে অনেকের আ আ সঙ্গে সেইরকম আবার আ মানে কার কথা বলবো? মানে বুদ্ধদেব গুহ হয়তো অফিসে বসে আছেন, ফোন করলেন। "কোথায় কী করছো তুমি?" আমি বললাম, "না এই তো আমি বাড়ি থেকে বেরোচ্ছি, চান-টান করে রেডি হয়ে বেরোচ্ছি তুমি তাহলে আমার এখানে চলে এসো।" তিনি বসতেন ওয়াটারলু স্ট্রিটে, এশিয়ান গো অ্যান্ড কোম্পানি বলে হুম, তাদের হুম, একটা হুম। ইনকাম ট্যাক্সের অডিট কোম্পানি। আ চলে গেলাম। বললেন, "আজকে না আমি একটা লেখা এখানে লিখে রেডি করে নিয়ে এসেছি, তাই তোমাকে ডাকলাম। কী খাবে বলো?" আমাকে খেতে বারণ করেছেন, না খেয়েই আসবে। আবার খাবার-দাবার এলো। পাশেই আম্বারের রেস্টুরেন্ট, হুম, উনার হুম, অফিসের হুম, গায়ে। হুম। খাওয়া-দাওয়া করে সেখানে ৩ ঘন্টা ৪ ঘন্টা ধরে সেই গল্প, কত গল্প বলতেন না, সেদিন হয়তো উনার ফাঁকা ছিল। গল্পের খানিকটা বলে গেলেন। এদিকে খাওয়া-দাওয়া হলো। তারপর সেই লেখাটা নিয়ে ফিরলাম। পরের সপ্তাহে সেই লেখাগুলো আবার কম্পোজ-টম্পোজ করে, তখন তো এরকম ডিডিপি ছিল না। হুম, হুম। মানে ৩ ফর্মা ৪ ফর্মা করে ১৬ পাতার মেকআপ করে নিয়ে যেতে হতো আরকি। সেগুলো করে নিয়ে যেতাম আরকি। হুম। বসে, "তুমি একটু বসো আমি দেখছি।" উনি মানে দেখতেন, মানে সে একেকটা মনে হতো যেন বা মানে আরশোলা উঠে গেছে, এরকম করেছে। উনার পান্ডুলিপি কারেকশনটা দেখলে বোঝা যায় আরকি। যে গোল, 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 গোল করে সেখানে ঢুকিয়ে দিতেন এই কারেকশনগুলোকে আরকি। খুব মানে কি বলবো যে খুব মজার মানুষ ছিলেন আরকি। আমি কার কথা বলবো? এই প্রফুল্ল রায়ের কথা বললাম, যে প্রফুল্ল রায়ের বাড়িতে যে মানে যেভাবে আতিথেয়তা বৌদিরা করে গেছে, বুদ্ধদেব গুহর বাড়িতেও তাই। আমি মানে আমাদের একটা লেখকদের সঙ্গে একটা পারিবারিক আত্মীয়তার মতন তৈরি হয়ে গেছিল। মানে এত কম বয়সে, আমি ১৮-১৯ বছর বয়সের সময় গেছি। ১ম এ তো বুদ্ধদেব গুহ একটা জায়গায় লিখেছেন যে ও আমার বাড়িতে, উনার একটা বইতে আরকি, সারস্বত বলে একটা বই আছে। তা লিখেছেন, আমার বাড়িতে যখন সুধাংশু এলো একটা হাফ প্যান্ট পরে, আমি এই ছেলে প্রকাশনা করবে? আমি নিজেকেই নিজে ভাবছিলাম যে ও একটা হাফ প্যান্ট পরা ছেলে একটা রবিবারে এলো আমার বাড়িতে বইয়ের জন্য। তো তখন ন্যাটালি আমি মানে আ এত কম বয়সে সব লেখকদের কাছে পৌঁছেছিলাম। হুম, হুম। আর বাবা, দাদারা সেই জায়গায় এখানে ধরে বসেছিলেন। যে ন্যাচারালি আমি এই আদর প্রত্যেকের কাছে পেয়েছি। এবং তারা বয়সে আমার থেকে অনেকটা বড় ছিলেন। আ কি বলবো, কাকে বলবো? মানে বুদ্ধদেব গুহ, প্রফুল্ল রায়, নিমাই ভট্টাচার্য, সৈয়দ মুজতবা সিরাজ। সিরাজ একটার পর একটা বই লিখতেন। লিখেই চলেছেন আরকি। কত বই ছেপেছি। এদের প্রত্যেকের মানে নারায়ণ সান্যাল। নারায়ণ সান্যালের বাড়ি দীর্ঘদিন গেছি আমি, কতবার গেছি।
নারায়ণ সান্যাল একবার দীঘায় একটা আমার বন্ধুর সঙ্গে হোটেল হলো, আমাদের আত্মীয়দের সঙ্গে, হোটেল ব্লু ভিউ বলে। সেই ব্লু ভিউ হোটেলের মানে আর্কিটেকচার, তেমনি টেকচারের ড্রয়িং সমস্ত কিছু কিন্তু নারায়ণ সান্যালে করা। কারণ মানে উনি তো ইঞ্জিনিয়ার ছিলেন, সিভিল উনি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন এবং মানে এতটাই ঘনিষ্ঠতা হয়েছিল যে তখন উনাকে বলেছিলাম যে আপনি যখন করছেন আমার আত্মীয় বলছে একটা হোটেল হবে বলে, আপনি যদি যান আমার সঙ্গে। উনি বললেন হ্যাঁ সামনের সপ্তাহে যাব। সেখানে গিয়ে দেখে জায়গা মাপ টপ করে উনি খুব তাড়াতাড়ি আমাদের আর্কিটেকচারিক ড্রয়িংটা করেছিলেন উনি আর কি। সেই এখনও ওনার আর্কিটেকচার ড্রয়িং সেই হোটেল ব্লুভি এখনও চলছে আর কি। সেই জন্য বলি আমরা এদের সঙ্গে মানে পারিবারিক ঘনিষ্ঠতাটা প্রত্যেক লেখকের সঙ্গে তৈরি হয়ে গেছিল আর কি। এখনও পরবর্তী প্রজন্ম যারা তারা এসে গেছেন আমার পরে, যারা আমার ছেলেরা ধরেছে এখন, আমার ভাই সুভাষচন্দ্র দে মানে বাবু যাকে আমরা বলি আর কি, সেই পুরো জিনিসটাকে কাউন্টারটা পুরো চালায়, পুরো দেখভাল করে সে। সমস্ত সাহিত্যিকদের সেখানে কেউ না কেউ আসেন, তাদের সঙ্গে কথা হয়, সে আবার সেগুলোকে আমাকে রাত্রিবেলা নোট দেয় যে আজকে প্রফুল্ল রায় এসেছিলেন, আজকে নবনীতা দেব সেন তোমাকে ফোন করে এইটা জানিয়েছেন। হয়তো আমার তখন তো আর মোবাইল ছিল না, দোকান থেকে বেরিয়ে গেলেই ল্যান্ড ফোন, তখন ল্যান্ড ফোনে সে আবার সেগুলো নোট করে রাখতো। এবং সেই দোকানের সব কিছু বইয়ের ব্যাপার ট্যাপারগুলো সেই দেখতো, এখনও দেখে সে। আর বাকি পরবর্তী 3 জন হয়ে গেছে, তার একটি ছেলে নাম সুদীপ্ত, তাকে মুন্না রাখি। আর আমার 2 ছেলে, একজন শুভঙ্কর, অপু বলে যাকে সবাই অপু বলে, মানে সবাই সব অপু লেখক বলে বলে সবাই অপু চেনে। বলেই সবাই চেনে, হ্যাঁ। লেখক বলে। তাদের কাছে ও খুবই প্রিয় এখন, কারণ সে তো আরও ছোট, মানে আমি এসেছিলাম কম বয়সে, তখন আমার 19-20 বয়স হয়ে গেছে। আর সে গেছে 2 বছর বয়স থেকে, কারণ লেখকদের কাছে মানে যেহেতু আমাদের পারিবারিক পুরো ব্যাপারটা, তখন আমাদের কাছে লেখক বিকেলবেলা হলে অনেকেই পরিবারের সবাই চলে আসে দোকানে। আর বাচ্চা তো তখন সব জায়গায় সবার কাছে ঘুরতে পারে। পয়লা বৈশাখের দিন লেখকরা যখন আসেন তাদের কাছে ঘুরে, তাদের কাছে অটোগ্রাফ নিত। তখন বয়স কত, 4 বছর 5 বছর বয়স। তাদের কাছে অটোগ্রাফ খাতা নিয়ে গিয়ে কলমে করে লিখে নিত। তো সেই থেকে সাদা হয়ে গেছে সব জেঠু, ওপর লেখক হয়ে গেছে ওর কাছে জেঠু, আর আমার হয়ে আছে দাদা। আজ পর্যন্ত যেসব লেখকের আপনি উপন্যাস বা লেখা প্রকাশ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা আপনাকে কে দিয়েছেন? দেখুন, একজন বলা যাবে না, সবচেয়ে বেশি ব্যবসার মধ্যে পড়ে যাবেন প্রায় 7-8 জন। আচ্ছা। তার মধ্যে ধরুন শঙ্কর, নারায়ণ সান্যাল, বুদ্ধদেব গুহ, মমতা বন্দ্যোপাধ্যায়, প্রফুল্ল রায়, নিমাই ভট্টাচার্য, সৈয়দ মুস্তাফা সিরাজ, মানে কার নাম বলবো, এদের কম প্রত্যেকেরই বেশি বই। কিছু নেই, সকলেই সমান সমান তো হতে কম পারে। বেশির মধ্যে প্রথমে ধরুন সবচেয়ে বেশি বিক্রি হতো সেটা হচ্ছে শঙ্কর ফার্স্টে, শঙ্কর, হ্যাঁ। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে পরবর্তী সময়ে নারায়ণ সান্যাল, বুদ্ধদেব গুহ, তারপরে ধরুন আরও খানিকটা চলে এলে সৈয়দ মুস্তাফা সিরাজ, মানে পরপর ধাপে ধাপে কিন্তু লিস্ট এগিয়ে চলবে আর কি। মানে প্রত্যেকেই আমাকে কিন্তু প্রত্যেকেই সাপোর্ট করেছে, প্রত্যেকের বই ছেপে আমি খুব খুশি। মানে দেশকে আজকে 70 সাল থেকে আজ পর্যন্ত দেজের 50 বছর পেরিয়ে গেছে, আজকে প্রায় 5000-এর ওপর দেজের বই হয়েছে। এ শুধু ওদের আদর ছাড়া আমি করতে পারতাম না। এরা মানে সবার সঙ্গে সেই ব্যবসায়ী সম্পর্ক নয়। দীপক চন্দ্র বলে আগে যিনি একটা শ্রীকৃষ্ণের বইটই সমস্ত লিখতেন, দ্রৌপদী, মহাভারতের সমস্ত চরিত্র, রামায়ণের চরিত্র নিয়ে, তিনি কম বই লিখেছেন, অসংখ্য বই লিখে গেছেন। এই যে বুঝি এরা আর এখনকার অমর মিত্র, ভগীরথ মিশ্র, তপন বন্দ্যোপাধ্যায়, স্বপ্নময় চক্রবর্তী, জয়ন্ত দে, ললিনী বেরা, এখনকার যারা সাহিত্যিক এখন যারা আছেন, যারা তাদের তো প্রায় সব বই বলতে গেলে আমাদের কাছে দিয়ে যায়। তো পুরনো লেখক ধরুন শঙ্কর, প্রফুল্ল রায়, এদের বইয়ের বিক্রির সঙ্গে এখনকার লেখকদের বইয়ের বিক্রির কি না, তুলনা সেই ঠিক তুলনা চলে? তুলনা করলে চলবে না। অনেকটাই কারণ কম নাকি? একটা বড় কাগজের বিক্রির সঙ্গে যেরকম পরবর্তী কাগজের বিক্রি যেরকম বোঝা যায় আর কি, সেরকম একদম জনপ্রিয় লেখক, তারপরে এখনকার জনপ্রিয় যারা হয়েছেন বা যাদের বই পরপর করতে করতে তারাই পৌঁছেছেন, জয়ন্ত দে, তপন বন্দ্যোপাধ্যায় বা অমর মিত্র বা ভগীরথ মিশ্র, এদের সঙ্গে অনেকটা ডিফারেন্স। কিন্তু
এরাও মানে আগেকারদের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, আপনার আশুতোষ মুখোপাধ্যায়, শঙ্কর, বুদ্ধদেব গুহ, নারায়ণ সান্যাল, এদের বই যে বিক্রি বা সৈয়দ মুস্তাফা সিরাজের যে বই বিক্রি, তার থেকে এদের বই অনেকটাই কম। কিন্তু এখনকার সাহিত্যিকদের মধ্যে আবার এদের বইগুলো বেশি বেশি। এখন তো সাহিত্যিক বা কবি বলতে গেলে অনেক, অনেক, হ্যাঁ। আগে কিন্তু এত সাহিত্যিক এত কবি ছিলেন না। হুম হুম হুম। অনেক প্রাবন্ধিক ছিলেন আগে, অনেক প্রাবন্ধিক, অমৃতসূদন ভট্টাচার্য, ভূদেব চৌধুরী, সুকুমার সেন, পবিত্র সরকার, মানে এই যে প্রাবন্ধিক লেখক যারা ছিলেন আর কি, আবু সঈদ আইয়ুব, আবু সঈদ আইয়ুবের প্রায় সব বই আমি করতে পেরেছিলাম। নিহাররঞ্জন রায়ের বাঙালি ইতিহাসের মতন বই আমি তৈরি করতে পেরেছিলাম, মানে কাজ করতে পেরেছিলাম। তখন এই প্রাবন্ধিক লাইনের লোকেদের সঙ্গে যোগাযোগটা খুবই, বা আমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়া বা আমাকে সাজেশনমূলক কাজ করার, সেটা কিন্তু করতেন স্বপন মজুমদার, এবং প্রশ্ন তিনি আছে। অনেক বই এডিটও করেছেন সেই আচ্ছা। সময়। হুম। মানে এডিটিংয়ের তিনি করেছেন, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় করেছেন, আপনার অমিয় দেব করেন, মানে এখনো অনেক সাহিত্যিক আছেন, অনেক প্রাবন্ধিক আছেন যারা বই এডিট করেন বা বই দেখে দিতে পারেন, বা তাদের বইগুলো তো আমরা বিক্রিও করতে পারি ভালো হুম হুম। এদের কাছে। সুধীন্দ্রনাথ দত্তের বইও আমি ছাপতে পেরেছিলাম। দেবেশ রায়ের বই তিস্তাপারের বৃত্তান্ত নিয়ে, সে অনেক মজার ঘটনা। সে এত বড় একটা বই তৈরি হলো, পূর্ণেন্দুপতি আবার কভার করলেন, সেই কভার আবার ঠিক হলো না, সেটাকে আবার বদলালেন, তারপরে বললেন দাঁড়াও আমি একটা গাছ পা থেকে দাঁড়াও, মানে সেই মানে এইসব মানে মজার অনেক ঘটনাও ছিল। একবার হয়তো করে ফেললাম, তারপর দেখা গেল যে না, পছন্দ হলো না, আবার বাতিল হয়ে গেল, হুম আবার তৈরি হলো। হুম। মানে দেবেশবাবু যখন তিস্তাপারের বৃত্তান্তটাকে কমপ্লিট করলেন, তখন আমরা ছেপেছিলাম হ্যান্ডসেটের টাইপে। পরবর্তী যখন সেটাকে আবার লাইনো টাইপ এসে গেল, যখন লাইনো টাইপে সেটাকে রূপান্তরিত হলো, তখন বইয়ের সাইজ ছোট হয়ে গেল আরও। তখন বইয়ের দাম যা ছিল তার থেকে আরও বোধহয় 40 টাকা না 50 টাকা দাম কম দামে বার করলাম আমরা। তাই না, চাইলে বইয়ের দাম যে সবসময় বেড়ে যায় তা নয়, বইয়ের দাম কিন্তু আবার অনেক সময় কমেও যায়। আচ্ছা। আমরা সেটা করে দেখেছিলাম, তাতে বেশ মানুষ খুব বইটা পপুলারিটি পেয়েছিল সেই সময়, এবং পরবর্তীতে পুরস্কার পেল। না চাইলে বই তো খুবই জনপ্রিয় হয়েছে। আচ্ছা, উপন্যাস না হয় ঔপন্যাসিকদের একটা জনপ্রিয়তা আছে, সেখানে উপন্যাস তারা যে মানে আ- উপন্যাসটা লোকের ভালো লাগবে কি ভালো লাগবে না সেটা তো আগে থেকে বোঝা যায় না, না, কিন্তু তবু জনপ্রিয় ঔপন্যাসিকের উম, উপন্যাস ছাপার মধ্যে অতটা রিস্ক কিছু নেই। কিন্তু ধরুন গবেষণাধর্মী যে প্রবন্ধগুলো, সেগুলো কতটা মানুষ ভালোবাসবে, বা এগুলো আপনারা মানে সিদ্ধান্ত নিতেন কি করে যে কোনটা ছাপবো, আদৌ ছাপবো কিনা, এই এই দেখুন, সিদ্ধান্তগুলো? প্রবন্ধ সাহিত্য আপনাকে একটু আগে যেটা বললাম, যে আমাকে স্বপন মজুমদার হুম দীর্ঘদিন আমাকে এই ব্যাপারে খুবই করেছেন, মানে বিভিন্ন লেখকের সঙ্গে আমাকে আলাপ করিয়েছেন আর কি। যেমন যাদবপুরে একসময় গেছিলাম, তখন যাদবপুরে তখন অমিয় দেব, নরেশ গুহ, তারপরে আপনার মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবনীতা দেবসেন, এরা সব তখন যাদবপুরে ছিলেন আর কি। হুম হুম হুম। যাদবপুরের যারা যারা ছিলেন তারা কিন্তু অনেকেই প্রবন্ধ সাহিত্যের সম্পর্কে জানতেন, যে কার প্রবন্ধ কীরকম হচ্ছে। আমাকে স্বপন মজুমদার একদিন আবু সঈদ আইয়ুবের কাছে নিয়ে গেলেন। আচ্ছা। আবু সঈদ আইয়ুবের একটা প্রথম বই আমি ছাপলাম তখন, আধুনিকতা রবীন্দ্রনাথ। সেই ছাপা বইটার পরে সেটা প্রাইজও পেয়েছিল, এবং পরবর্তী যা উনি লিখেছেন, তারপর পথের শেষ কোথায়, ব্যক্তিগত নৈর্ব্যক্তিক, এবং গালিবের গজল, যে কটা বই উনি পরপর লিখেছিলেন সব কটা বই আমাদের থেকেই প্রকাশিত হয়েছে আর কি। কিন্তু প্রাবন্ধিক হিসেবে কিন্তু, বা সমালোচক হিসেবে, বা বইয়ের গভীরতা হিসেবে যে বই আলোচনা করেন বা যা করেন, সেই হিসেবে কিন্তু আবু সঈদ আইয়ুবের তুলনা নেই। সেরকম অনেক এইরকম প্রাবন্ধিক আমি তখন কিন্তু অনেককে পেয়েছি। সুধীন্দ্রনাথ দত্তের প্রায় সবগুলো বই ছাপতে পেরেছি, হুম তার হুম। প্রবন্ধ, তার কবিতা, বিষ্ণুদের কবিতা ছাপতে পেরেছি সেই সময়। তার পরবর্তী সময়ে যখন আমি কবিতার লাইনে চলে এলাম, যখন কবিতার বই ছাপবো, তখন কিন্তু ছোট ছোট কবিতা খুব একটা বেশি আমার কাছ থেকে প্রকাশিত হতো না। হুম। আমাকে স্বপন মজুমদার ঠিক করে দিয়েছিলেন শ্রেষ্ঠ কবিতা ছাপা হতো। শ্রেষ্ঠ কবিতা তখন আমরা কার করিনি, প্রত্যেকের করেছি, যে অমিয় চক্রবর্তী থেকে
আপনার বুদ্ধদেব বসু থেকে, তারপরে আপনার শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে আরম্ভ করে এখনকার যে যারা কবি, যারা এখনকার জনপ্রিয় হচ্ছেন যে সমস্ত কবি, প্রায় প্রত্যেকের শ্রেষ্ঠ কবিতা আমাদের ঘরে আছে। প্রায় 100-র কাছাকাছি শ্রেষ্ঠ কবিতা হয়েছে। একটা বই কথা বলবো যেটা আমি করতে পেরেছিলাম, খুব জনপ্রিয় হয়েছিল সেটা সেই সময়, সেটা হচ্ছে উত্তম কুমারের আত্মজীবনী। উত্তম কুমার যে সময় মারা যাওয়ার বোধহয় বছর 3-4 আগে উনি তার আত্মজীবনী কিন্তু গৌরাঙ্গ প্রসাদ ঘোষকে দিয়ে লেখাতেন। গৌরাঙ্গ প্রসাদ ঘোষ রেগুলার যোগাযোগ করতেন, রেগুলার কথা বলতেন এবং তার লেখা হতো। সেই আমার আমি প্রথমে বার করেছিলাম আমার খুব ছোট আকারে। তারপরে আমার আমি কিন্তু যখন উনি মারা যাওয়ার আগে উনি আরও আমার আমির মধ্যে উনি গৌরাঙ্গ প্রসাদ ঘোষকে আরও কিছু লেখা ঢুকিয়ে দিয়েছিলেন, যেটা উনি মৃত্যুর পরে সেই আমার আমি বইটি আরও বোর্ড আকারে হয় এবং বড় বই হয় এবং সে কী জনপ্রিয়তা, মানে মানে ওনার মারা যাওয়ার পরে বইটা প্রকাশিত হওয়ার পরে মানে কয়েক হাজার বই খুব তাড়াতাড়ি বিক্রি হয়েছিল, মানে এতটা জনপ্রিয়তা নিয়েছিলেন আর কি। আর কি আছে আত্মজীবনীর মধ্যে সেই এখনও সেই বই কিন্তু ভালো বিক্রি হয়, এখনো বিক্রি হয়? এখনও বিক্রি হয়, কিন্তু সেই রকম হয় না আগের মতন, কিন্তু এখনও বিক্রি হয়। সেই আজ থেকে কত বছর হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, আমার আমি তো গৌরাঙ্গ প্রসাদ ঘোষের নিজস্ব একটা পাবলিশিং ছিল না, উনি হ্যাঁ ওখান হ্যাঁ থেকে বার করেছিলেন প্রথমে? না না, উনি নিজের জায়গাটা তখন হয়নি। হুম হুম পরবর্তী নিজের জায়গা যখন হয় তখন তার আগে এটা বেরিয়েছিল আর কি। উনার নিজস্ব যেটা ছিল সমকাল প্রকাশনী বলে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রকাশনী ছিল আর কি। সেখান থেকে উনি ওটা বার করেননি, উনি অন্য বই ওনার নিজের লেখা কয়েকটা বই বেরিয়েছিল, কিন্তু উত্তম কুমারের বইটা তখন উনি আমাদেরকে দিয়ে আপনাদের গেছিলেন। দিয়েছিলেন, আচ্ছা। কারণ আমি বইমেলাতে ওনার স্টল দেখেছিলাম, আমার মনে হয় ছোট হ্যাঁ হ্যাঁ স্টল, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ ছোট হ্যাঁ। প্রকাশনীদের জন্য যে তো স্টলটা। তিনিও মারা গেছেন, প্রকাশনীটাও ছেড়ে দিয়েছেন। তা এখন আমার আমিটা বৌদি আপনাদের আছেন, কাছে। এখন বৌদি আছেন, ওনার স্ত্রী আছেন আর কি, আচ্ছা দেখা হয় যাই এখন আমাদের কাছে। আচ্ছা। কবিতার বই বার করা কি একটু বেশি ঝুঁকির হয়ে যায়? লোকে পড়ে কবিতার বই বেশি? দেখুন, লোকে পড়ে কিন্তু বেশি কেনে না। হুম শ্রেষ্ঠ কবিতাটা বিক্রি হয়, শ্রেষ্ঠ কবিতাটা প্রত্যেকেই প্রায় নিয়ে নিজের কাছে রাখতে চায়, বা কোনো কিছু দেখতে চাইলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী কি, শক্তি চট্টোপাধ্যায় কি, সুনীল শঙ্খ ঘোষের গঙ্গোপাধ্যায় কি? কি, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা কি, শঙ্খ ঘোষের তো এখন কবিতা সমগ্রও হয়ে গেছে। হুম হুম অনেকেরই সমগ্র তৈরি হয়ে গেছে, শঙ্খ ঘোষের হয়ে গেছে, সুধীন্দ্রনাথ দত্তের হয়ে গেছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা সমগ্র হয়ে গেছে, অনেকেরই কিন্তু সমগ্র হয়েছে। কিন্তু শ্রেষ্ঠ কবিতাটা ওনারা কিন্তু সুনীল গাঙ্গুলি যতদিন বেঁচে ছিলেন তার যা যা মনে হয়েছে তিনি প্রত্যেকবারে, প্রায় প্রত্যেক বছর যখনই আবার ছাপা হতো তখনই প্রায় নতুন করে আবার তার মধ্যে উনি ঢুকিয়ে দিতেন যে এই কবিতাগুলো এবছরের কবিতা, তার থেকে উনি হয়তো 8টা কবিতা বা 10টা কবিতা বেছে ওর মধ্যে ঢুকিয়ে দিতেন। এরকম সবাই, নীরেন্দ্রনাথ চক্রবর্তীও তাই করেছেন, মানে প্রত্যেকেই প্রতিবারে ছাপবার আগে তারা কিন্তু নতুন করে কবিতাটা ঢুকিয়ে দেন। এই শ্রেষ্ঠ কবিতাটা যে বলা হয়, এটাতে তো একটু বিতর্কিত ব্যাপার এটা, না? হ্যাঁ, যে শ্রেষ্ঠ, তো এটা কি কবি নিজেই ঠিক করে দেন? এটা কিন্তু আমরা কবিদেরকেই চাপ দিতাম যে আচ্ছা। আপনি বেছে আমাকে একটা এরকম ভাবে দিন যেটা আমি শ্রেষ্ঠ কবিতা বলবো, বা আপনার সম্পর্কে, আপনার কবিতা সম্পর্কে মানুষের ধারণা হবে বা মানুষ বুঝতে পারবে, বা তার, কিন্তু আপনার এই ছোট কবিতা বা আপনার কবিতা সমগ্র এইগুলো অনেকে, ছোট কবিতা অনেকেই কেনে, সেটা কথা নয়। কারণ জীবনানন্দের বনলতা সেন, রূপসী বাংলা হাজার হাজার কবি বিক্রি হয়েছে, হ্যাঁ হ্যাঁ সুকান্তের ছাড়পত্র, ঘুম নেই, হাজার হাজার কবি বিক্রি হয়েছে, নজরুলের সঞ্চিতা, সে তো কালেকশন সঞ্চিতা, সঞ্চিতা তো নজরুলের যত কবিতা থেকে বাছাই করা কবিতা ওর মধ্যে ঢোকানো হয়েছিল, সঞ্চিতা লাখ লাখ কবি বিক্রি করেছে। সেরকম শ্রেষ্ঠ কবিতাও আমরা যার যা করেছি প্রত্যেকের শ্রেষ্ঠ কবিতা কিছু না কিছু বিক্রি হয় এবং ভালো। আর সেইটাতে ওনাদের ছোট কবিতাগুলো অনেকের হয়তো দেখার সুযোগ হয়নি, বা অনেকে হয়তো কেনে না, বা অনেকে হয়তো কিনতে পারে না, কিন্তু শ্রেষ্ঠ কবিতা অনেকে যারা কবিতা প্রেমী তারা কিন্তু এই লেখকদের শ্রেষ্ঠ কবিতা একটা রাখে। আচ্ছা, আপনি ওই পুজো সংখ্যার লেখা নিয়ে কথা হচ্ছিল, সে সম্পর্কে যেটা মনে হয় যে যেটা আমাদের খুব একটা প্রচলিত দৈনিক, তাদের কাছে মানে অধিকাংশ সাহিত্যিকরা একরকম, মানে ওরা তো ওখানে চাকরি করতেন, তো ওদের যে মানে শ্রেষ্ঠ লেখাগুলো তো ওই প্রকাশনী সংস্থা থেকেই বেরোতো। হ্যাঁ,
তো সেটা তাতে দীর্ঘদিন হ্যাঁ দীর্ঘদিন দীর্ঘদিন বেরোতো। বেরোতো। এবং ওনারা ওই প্রকাশনীর পরে যেটা লিখতেন, যেটা হতো ওই প্রকাশনী বা ওই প্রকাশনীর কাগজ থেকে বেরোয়নি হুম বা অন্য কোনো কাগজে হয়তো দুটো চ্যাপ্টার লিখেছিলেন, আবার একটা অন্য কাগজে হয়তো আরও একটা চ্যাপ্টার লিখেছেন, তারপরে সেটাকে হয়তো উনি কারেকশান করে সেটা কিন্তু আমাকে দিতেন। ওই সময়ে কিন্তু ওই জায়গার কাগজে প্রকাশিত বা ওই জায়গাতে ওনারা যেভাবে চাকরি করতেন বা ই করতেন সেখান থেকে কিন্তু লেখা বাইরে খুব একটা প্রকাশিত হতো না। তো তবুও এটাতেই তো তার মধ্যে হয়েছিল শেষ নমস্কার বলে সন্তোষ কুমার ঘোষের বই, আচ্ছা দীর্ঘদিন ধারাবাহিক হুম প্রকাশিত হুম হুম হয়েছিল। হুম। সে বইটা কিন্তু আমি প্রথমেই ছেপেছিলাম। আচ্ছা সেটা কি করে হলো? সেটা লেখক চাইলেন আমার কাছে, সেটা কেন কিভাবে চাইলেন বা কি বললেন সেটা এনে সেটা তো আমরা প্রকাশ করার পরে ২ বছর বাদে সেটা একাডেমি প্রাইজও পেল বইটা। মানে সেটা আমার কাছে কল্পনার বাইরে আর কি। হুম তবে হ্যাঁ, সেই সময় অনেক লেখা আমি বলে বলেও সেখান থেকে অনেকটা নিতেও পেরেছিলাম। আচ্ছা সেটা ওদের যারা প্রত্যেকেই ভালোবাসতেন আর কি। আমি তো অনেক কম বয়সে ওদের হাউসে গেছি, অনেক বসেছি, অনেকের সঙ্গে কথা বলেছি। এখন তো এখন যেরকম সিস্টেমটা সেখন তো সেটা ছিল না। হুম হুম তখন হুম। কিন্তু অবারিত দ্বার ছিল। আচ্ছা তখন আমরা আচ্ছা সবাই বাড়িতে যেতে পারতাম। হুম হুম বিকালবেলা 4টের সময় বেরিয়ে গিয়ে রাত 8টায় ফিরতাম। কখনো গৌরকিশোর ঘোষের ঘরে, কখনো বিমল করের ঘরে, কখনো সুনীল গাঙ্গুলির ঘরে, কখনো ওখানে প্রভুদেন্দু অধিকারী বসতেন সেখানে তার ঘরে। মানে প্রত্যেকের এক একটা ঘরে ঘরে কিন্তু ঢুকে খানিকক্ষণ দেখা করে কথা বলে আসতে পারতাম। আচ্ছা বা সত্যজিৎ রায়ের কোনো বই আপনাদের কাছে আছে কি? না, সত্যজিৎ রায়ের বই আমাদের কাছে নেই। সত্যজিৎ রায়ের বই আমাদের যে কাউন্টার আছে সেখানে বিক্রি হয়। আচ্ছা আনন্দ পাবলিশার থেকে কিনে নিয়ে এসে। হুম হুম সত্যজিৎ রায়ের প্রায় সমস্ত বই আনন্দ পাবলিশারের। তবে ২-১টা বই আছে সেটা নিউ স্ক্রিপ্ট, যেটা সত্যজিৎ রায়ের মানে সুকুমার রায়ের পরিবারের যেটা আর কি হুম নিউ হুম স্ক্রিপ্ট যে হুম। বা পাবলিকেশনটা। সুকুমার রায়, উপেন্দ্র কিশোর এদের বইও নেই? না, এদের বই আছে। এদের বই এদের আছে। বই তো আর এখন লীলা মজুমদারের বই আছে আমার কাছে। আচ্ছা, লীলা আচ্ছা, মজুমদারের অনেকগুলো বই আমাদের কাছে আছে। আচ্ছা। তাহলে এদের বই আমাদের কাছে তাদের তো আপনার সুকুমার রায় বা উপেন্দ্র কিশোর বইয়ের জন্য তো কোনো কাউকে জিজ্ঞেস করতে হয় না। হুম, হুম, হুম। কিন্তু লীলা মজুমদারের বইয়ের জন্য লীলা মজুমদারকে জিজ্ঞেস করতে হয়। আচ্ছা, বা তার আচ্ছা এই ঠিক যে একটা কথা বললেন এখান থেকে যে প্রশ্নটা আসছে যে কাউকে জিজ্ঞেস করতে হয় না মানে কোন কোন লেখকদের মানে এই যে কপিরাইটটা চলে যাওয়া হ্যাঁ, তখন কি প্রকাশকরা নিজেদের ইচ্ছে মতো সেই বই ছাপতে পারে? হ্যাঁ। যেরকম ধরুন এখনই বলি যে জনপ্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার বই যে কেউ ছাপতে পারে। আচ্ছা। আমরাও ছেপেছি। হুম। শরৎচন্দ্রের তো রচনাবলী করেছি অনেকে ছোট, ছোট অলমোস্ট বইগুলো। সকলেই আমাদের করেন। প্রায় এখানে প্রকাশন জগতে খুঁজলে এখন শরৎচন্দ্রের বই বোধহয় অন্তত কম করে 15টা থেকে 20টা পাবলিশারের কাছে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগেই গেছে আর কি কপিরাইট। তাই না? তাহলে তার বই এখন প্রচুর প্রকাশনার কাছ থেকে প্রকাশিত হচ্ছে। আমরাও ছেপেছি বিভূতিভূষণে। আপনার এইরকম করে আপনার বিভূতিভূষণ, শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন থেকে আরম্ভ করে মানিক যারা বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়ও আরম্ভ হয়ে গেছে ছাপা। প্রত্যেকেই ছাপতে শুরু করেছে এবং এখনও বোধহয় ৩-৪টে প্রকাশনায় এসেছে। আর বাকিটা হুম, হুম। পরবর্তী সময়ে আরও যারা পারবে তারাই করবে আর কি। যখন তার আগে ছিল ৫০ বছর, লেখকের মৃত্যুর পর ৫০ বছর ছিল। সেটা রবীন্দ্রনাথের মৃত্যুর পর ৫০ বছর যখন হয়ে গেল, তখনই বিশ্বভারতী সেটা নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা হলো বা হলো, তখন ভারত সরকার থেকে সেটাকে কপিরাইট অ্যাক্টে বাড়িয়ে দেওয়া হলো, ৬০ করে দেওয়া হলো। যে লেখকের মৃত্যুর পর ৬০ বছর তার কপিরাইট থাকবে, তার পরিবার, তার ছেলেমেয়ে, তার এরা রয়্যালটি পাবে। অর্থাৎ তার অনুমতি ছাড়া অন্য কেউ ছাপতে পারবে না। ৬০ বছর যখনই হয়ে যাচ্ছে তারপরে কিন্তু সবাই ছাপতে পারে। বই যদি ছেপে দিতে যায় তখন জনসাধারণের বই হয়ে যায়। প্রকাশনা যে কোনো প্রকাশক সেটাকে ছাপতে পারে না। তখন আর পরিবারকে কিছু তখন দিতে আর হয় কোনো না। নিতে হয় না, পারমিশন নিতে হয় কোনো না। পরিবার পারমিশন নিতে না হোক কিন্তু মানে ধরুন এই যে বইগুলো বিক্রি করে যে রয়্যালটিটা সেটা কি তারা পায়? না, দিতে হয় না। তো ৬০ ধরুন বছর পরে সেটা জনসাধারণের সম্পত্তি হয়ে যায়। কিন্তু তখন কম্পিটিশন হয় প্রকাশক টু প্রকাশক। আমি ভালো করে বই তৈরি করে ভালো করে আরেকজন প্রকাশকের থেকে কত কম দামে দিতে পারি। এই প্রতিযোগিতাটা তখন প্রকাশন জগতে শুরু হয়ে যায়। আচ্ছা ধরুন আমি একটা বই কপিরাইট নেই, চলে গেছে, সেটা হুম আমি ছেপেছি, আরেকজন পাবলিশার ছেপেছে, আরেকজন পাবলিশার ছেপেছে। এই যে প্রত্যেক পাবলিশার অন্তত ১০ জন ছেপে ফেলেছে। হুম হুম তারা দেখবে কোন কোন প্রকাশকের বইটা ভালো এডিট হয়েছে, কোন প্রকাশকের বইতে ভুলভাল থাকবে না,
কোন প্রকাশকের টাইপটা বড় বড় দিয়েছে বা কি, মানে যে কোনো মানে বইয়ের একটা সৌন্দর্য তারা তৈরি করেছে, সেরকম ধরনের বই কিন্তু যারা আছে তাদের বইটাই বেশি বিক্রি হয়। ধরুন এরকম কোনো লেখক, তাদের পরিবার হয়তো খুব দুস্থ, তো তাদের কি কিছু প্রাপ্য হয় না? তাদের এই 60 বছরের পরে কোনো প্রাপ্য না হয় না। আইনগত আর কোনো আইনগত কোনো প্রাপ্য প্রাপ্য নেই, থাকে না। না? আচ্ছা। উম, তবে জনপ্রিয় সাহিত্যিকদের বই তো যতক্ষণ তারা জনপ্রিয়তা থাকে হুম ততক্ষণ। আর এখন তো মানে কি বলবো, যে একজন জনপ্রিয় সাহিত্যিকের থেকে এখন যে সমস্ত সাহিত্যিকের মধ্যে হুম এত তফাৎ, যে মানে মৃত্যুর পরে খুব কম সাহিত্যিকের বই বিক্রি হবে। বিক্রি হয়। যেরকম ধরুন কপিরাইট আছে এখনো মৃত্যু হয়ে গেছে তো অনেকেরই, আমরা কপিরাইট যাদের আছে, হুম যেমন বুদ্ধদেব গুহ, হুম তার বই ভালো বিক্রি হয়। হুম নারায়ণ সান্যাল, তার বই ভালো বিক্রি হয়। এগুলো সবই কিন্তু রয়্যালটি তার পরিবার পান। আর আচ্ছা, তার পরিবারে যারা আছেন, একজন হোক, দুজন হোক, চারজন হোক, প্রত্যেকেই কিন্তু তার পায়। এই রয়্যালটির সিস্টেমটা কি, মানে কিরকম মানে রয়্যালটি হয়? সিস্টেম যে কজন আছেন, ধরুন আপনি 10% রয়্যালটি দেন, আচ্ছা 10% রয়্যালটিতে আপনার একটা অ্যামাউন্ট দাঁড়ালো, ধরুন 2 লক্ষ টাকা দাঁড়ালো কি 1.5 লক্ষ টাকা দাঁড়ালো, সেইটা ধরুন তার চারজন উত্তরাধিকার আছে। উত্তরাধিকার আছেন, চারজনে পাবে। আচ্ছা, যেন সম্পত্তির ক্ষেত্রে যা হয়, মানে এই যে এটাও একটা 10%। সম্পত্তি আর কি। হ্যাঁ হ্যাঁ মানে আপনার যদি বাড়ি থাকে, আপনার যদি জমি থাকে, যেরকম পরবর্তী ওয়ারিশান যদি 3জন হোক, 4জন হোক, যেরকমভাবে পায় ভাগ, বইটাও ঠিক তাই। এটাও একটা সম্পত্তি, যিনি এরকম। সৃষ্টি করেন তার সম্পত্তি। হুম। তো এই যে 10% রয়্যালটি বলছেন আপনি, এটা কি মানে সবার জন্য একরকম নাকি লেখক না, অনুযায়ী 10% আছে, 7% আছে। আচ্ছা আগে তো ট্যাক্স ছিল না, এখনো বইতে কোনো ট্যাক্স নেই, কিন্তু বইয়ের আনুষঙ্গিক বই তৈরি করার উপর ট্যাক্স আছে। বই তৈরি করতে গেলে যেটা কাগজ কিনছেন তাতে জিএসটি দিতে হয়, মানে ট্যাক্স দিতে হয়। আপনি যেখানে ছাপছেন, ছাপার উপরে, ছাপার বিলের উপর ট্যাক্স দিতে হয়। আপনি যেখানে বাঁধাই করছেন, সেখানে বাঁধাইখানার বিলের উপরে তাকে আপনার জিএসটি পেমেন্ট করতে হয়। লেখককে রয়্যালটি দিচ্ছেন, তার উপরে 18% জিএসটি দিতে হয়। আচ্ছা এইটা কিন্তু ছিল না, এই আচ্ছা জিএসটিটা পরবর্তী সময়ে হলো আর কি, যে আচ্ছা লেখকরা যা রয়্যালটি পান সেই জিএসটি কিন্তু প্রকাশককেই দিতে হয়, লেখক দেন না। সেটা কিন্তু যার রয়্যালটি পাবেন, মানে 1 লাখ টাকা যদি রয়্যালটি পান, তার 18,000 টাকা কিন্তু জিএসটি পেমেন্ট করতে হয়, হুম হুম 18%। মানে এইটা হয়েছে, এটা বেশি দিন নয়, এটা জিএসটিটা বোধহয় কত বছর, 5-6 হলো জিএসটি যখন চালু হয়েছে, তখন লেখকদের রয়্যালটির উপর জিএসটিটা চালু হয়েছে আর আচ্ছা, কি। তো সেটা তিনি কি যদি হয়? 5,000 টাকারও পান, তার হুম, উপরেও 18% রয়্যাল, মানে মানে জিএসটি। ওদেরকেই দিতে হয়? এটা দিতে হয়, মানে হ্যাঁ হ্যাঁ, লেখকের পরিবার দিতে পরি- হয় না, আপনাদের দিতে এটা হয়, প্রকাশক দিতে হয়। প্রকাশকদের দিতে হয়, আবার সেখানে বইয়ের দাম একটু ন্যাচারালি আবার বেড়ে যায়। বেড়ে যায়। হ্যাঁ আর বই বিক্রিতে যদি সেটা থাকতো ট্যাক্স, তাহলে এই ট্যাক্সটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যেত। যেরকম ধরুন আপনার অন্য যে কোনো জিনিসের আর কি, আপনি একটা জামা কিনতে যান, সেগুলো জিএসটি নিয়ে নেয়। আপনি প্রত্যেকটা জিনিসের উপর একটা জিএসটি থাকে, কিন্তু সেই জিএসটি কিন্তু পরবর্তী আমাদের ইনকাম ট্যাক্স থেকে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, হুম। কিন্তু এখানে সেটা নেই। আচ্ছা, বইয়ের দামটা কিভাবে স্থির হয়? মানে এমনিতে ধরুন আমরা যে কোনো ব্যবসার ক্ষেত্রে যেটা দেখি যে একটা প্রোডাকশন কস্ট হয়, সেই প্রোডাকশন কস্টের উপরে একটা মার্জিন ধরে আমরা সেটার একটা দাম ঠিক করি। কিন্তু বইয়ের ক্ষেত্রে যেমন প্রোডাকশন কস্ট তো আছেই, তার সঙ্গে ধরুন আপনার লেখকের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো এই দুটোকে মিলিয়ে কি আপনারা দাম করেন? দামটা বর্তমান প্রোডাকশন খরচে নিতে হয়, তার সঙ্গে লেখকের রয়্যালটি ধরতে হয়, তারপর বইটাকে প্রমোট করতে হবে, বইটা প্রমোট না করলে হতে পারে, তার প্রমোশনাল একটা কস্ট। প্রমোশনাল কস্ট সেটাকে যোগ করতে হয়। প্লাস একটা হ্যান্ডলিং কস্ট আছে, ধরুন বইটা এই মেলা থেকে ওই মেলায় যাবে, ওই মেলা থেকে ওইখানে যাবে, 4 দিন ধরে, তার একটা কস্ট আছে আলাদা। এই সব মিলিয়ে একটা কস্টিং করে দেখতে হয়, এবং তার উপর একটা ডিসকাউন্ট আছে। হুম মেলাতে গেলেই 10% ডিসকাউন্ট দিতে হয়, এখন তো দোকানেও 20% কমিশন দিয়ে বিক্রি করতে হয়। হুম আবার কখনো কখনো বইটা একটু স্লো চলছে, মাঝে মাঝে মানুষকে একটু জাগিয়ে দেওয়ার জন্য 25% কমিশনও দেওয়া হয়। হুম হুম হুম। এখন লন্ডনে মেলা চলছে, সেখানে 25% কমিশনে সব বই চলছে আর কি। আচ্ছা অনেকগুলো স্টল হয়েছে এখানে, প্রায় আচ্ছা আচ্ছা 65টার মতন স্টল হয়েছে, আচ্ছা সেখানে কিন্তু এখন 25% কমিশনে চলছে বই। আচ্ছা 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 যা দাম আছে 25% দেওয়া হবে, সেটা যার যেরকম প্রকাশনা আছে সে যেরকম নিয়ে যাচ্ছে, এই যে বইটাকে মনে করেছে 25% দিতে পারবে, সেই বই নিয়ে গেছে ওখানে।
তারপর মেলা টেলা থেকে ফেরত হয় যেগুলোকে, সেগুলোকে আরও বেশি পার্সেন্টেজ দিয়ে বিক্রি করে। মানে মানুষের কাছে একটা কৌতূহল দেখানো যে তোমার বইটা তোমাকে কিন্তু ওই 100 টাকার বইটা তোমাকে তুমি 75 টাকায় পাচ্ছ, অথবা তার থেকে কমে গিয়ে তুমি 65 টাকায় পাচ্ছ। ন্যাচারালি মানুষের একটা আগ্রহ থাকে, আর মানে কৌতূহল সৃষ্টি করে মানুষকে বই বিক্রি করা, এই হলো। আর একজন কিনছে দেখে আরেকজন কেনে। যে প্রকাশকের কি কোনো সামাজিক দায়িত্ব আছে? যেমন ধরুন এমন কোনো একজন লেখক, তিনি হয়তো খুবই মানে এমন একটা বই লিখেছেন যেটা মানুষের কাছে পৌঁছানো দরকার, কিন্তু তার বিক্রি কতটা হবে তা সে সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। এরকম কোনো বই কি প্রকাশকরা ছাপতে রাজি হন? দেখুন, প্রকাশকের দায়িত্ব আছে। প্রকাশনাটা অন্য কোনো ব্যবসার সঙ্গে মিলবে না। আপনি অন্য যে কোনো ব্যবসা থেকে প্রকাশনা ব্যবসাটা খুবই ভালো। প্রকাশনা ব্যবসাটার ধারা গতি সব আলাদা। আপনি একটা বই প্রকাশ করলে, আপনি বই প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন, আপনাকে বইটা এডিট করতে হবে, আপনাকে সমাজের দিকে তাকিয়ে করতে হবে, আপনাকে এমন কিছু তার বইয়ের মধ্যে থাকবে না যেটা সমাজে আপনাকে নিয়ে আলোচিত হবে, বা সেরকম ধরনের লেখা থাকবে না যেটা ছেলেমেয়েদের কাছে বিকৃতির কারণ হবে। প্রকাশকদের অনেকগুলো জিনিসকে লক্ষ্য করে কিন্তু প্রকাশনায় তৈরি করতে হয়। আর প্রকাশনা ব্যবসায় যারা থাকে তারা যদি মনে করে যে আমি অন্য ব্যবসার মতন প্রফিট করব, সেটা কিন্তু এই প্রকাশনা করে হবে না। এই বাংলা বই ছেপে প্রকাশনা করে ওই গাড়ি বাড়ি চড়ে বাড়ি করে অমুক করে হবে না। তাকে অন্য কোনো ব্যবসা করলে সেটা হতে পারে। প্রকাশনা আপনার একটা বইয়ের মধ্যে একটা পাতা হয়তো কোথাও গোলমাল, আপনি হয়তো সেই সময় পড়েননি, আপনি 4 মাস 5 মাস পরে পড়েছেন, দেখেছেন যে একটা পাতা মিসিং হয়ে আছে, বা একটা পাতাতে এমন কালি পড়েছে পড়তেই পারছেন না, সেটা কিন্তু প্রকাশকরা বুঝে দেয়। আপনি 6 মাস বাদে নিয়ে এলেও প্রকাশকরা কিন্তু দেখে সেটাকে বোঝে। কারণ একটা আপনি 500 পাতার বই কিনেছেন, আপনি পড়তেই পারেননি, তখন আপনার তখন মনে হয়েছে যে 6 মাস পরে আপনি মনে করেছেন যে 10খানা বই কিনেছিলাম, একখানা বই খুলে দেখেছেন, তখন আগে হয়তো 5খানা পড়েছেন, ঠিক আছে। সেটা কিন্তু প্রকাশকের দায়িত্ব। প্রকাশক কিন্তু অন্য ব্যবসার সঙ্গে মিলবে না, বললাম আপনাকে, কোনো ব্যবসার সঙ্গে মিলবে না। প্রকাশকের ব্যবসা, প্রকাশন ব্যবসা যেরকম সম্মান আছে, যেরকম সব কিছু মানুষের কাছে সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জায়গা আছে, সেটা কিন্তু অন্য ব্যবসায় সেই জিনিস নেই। আর এটাতে বেশি মুনাফা করবেন মনে করলে এখানে করা যাবে না। এখানে অনেক দায়িত্ব। এখন তো সবাই বলে মানুষ আর বই পড়ে না, মানে ফিজিক্যাল বুক বলতে যেটাকে বলা হয়, বই হাতে নিয়ে পড়ে না, লোকে বেশিরভাগই ডিজিটাল বই পড়ছে, বা পড়ছেই না, পড়ার অভ্যাসই চলে গেছে। তা এখন তো দেখুন, প্রকাশনা আপনার কাছে 3টে জিনিস আপনি বললেন, যে পড়ার অভ্যেস চলে গেছে, পড়ছে না মানুষ ডিজিটালে পড়ছে। দেখুন, যত আধুনিক জিনিস হবে, যত আধুনিকতা আসবে, তত দেখুন, আমরা আগে টেলিফোনটা থাকতো ওইখানে, এখন টেলিফোনটা পকেটে। আগে আমি অন্য কাজ করলে সারাদিন ঘুরে বেরিয়েছি, করেছি, টেলিফোন একবারও ধরতে হয়নি, কিন্তু এখন আপনার প্রতি মুহূর্তে টেলিফোন ধরতে হয় বা পকেটে থাকে। আগে টিভি ছিল না, আমরা আসার অনেক পরে টিভি দেখতে পেয়েছি। টিভি যখনই শুরু হলো, তখন একটা টিভি, আমি আমার গ্রামের বাড়িতে দেখেছি, একটা টিভি বসেছে, গ্রামের অন্তত 10-12টা ঘরের মানুষ যারা আছে, তারা ওই একটা টিভির কাছে রোজ সন্ধ্যেবেলা হলে চলে আসে, এসে দেখে নানা রকম সিনেমা হচ্ছে, সিরিয়াল হচ্ছে মানুষ। তাতে কিন্তু ওই টিভিতে তার পড়া ছেড়ে বাড়িতে বই পড়তো, বা তখন যখন টিভি ছিল না সে বই পড়তো, বইয়ের কাছ থেকে সে দূরে চলে এলো, এসে টিভি দেখলো, টিভি দেখে তথার সময় আবার বাড়িতে ঘুমিয়ে গেল। কিন্তু সেই টিভি দেখে দেখে মানুষের এমন বিরক্ত হয়ে গেল পরবর্তী সময়ে, এখন টিভির লোকে চ্যানেল দেখে, কোন চ্যানেলে কি হচ্ছে। কারণ সিরিয়ালগুলো গতানুগতিক সেই মানে শাশুড়ি বৌমার ঝগড়া, অমুকের অমুক, এই সমস্ত সিরিয়ালগুলো প্রায় একত্রিত হয়ে গেছে, এখন প্রায় একই রকম সব হয়ে গেছে। সব জায়গায় খুললো, দেখলো, সব জায়গায় খুলে দেখে এখন আর কেউ একটা গল্প যখন ভালো তার কাছে লেগেছে, সেই গল্পটা হয়তো বাড়ির কাছে সবাই দেখছে হয়তো। আর এখন ঘরে ঘরে টিভি হয়ে গেছে। আবার একই ঘরে দেখবেন যে 3-4জনের ঘরে, একই ঘরের পাশাপাশি, ধরুন ছেলের ঘরে টিভি, আমার দাদুর ঘরে টিভি, মানে প্রত্যেকে কিন্তু, আর টিভি কিন্তু একটা বাড়িতে 3-4টে ঢুকে পড়েছে, একটা নেই। সেই টিভিতেও কেউ মানুষ সরে আসছে, চলে এলো কোথায় না, মোবাইল যুগ হয়েছে এখন। প্রথমে একটা মোবাইল মানে একজনের আছে, বাকি 10জনের নেই। এখন প্রত্যেকের মোবাইল একটা জায়গায় 2টো আছে, 3টে আছে, একটা বাড়িতে ব্যবহার করে, একটাতে হোয়াটসঅ্যাপ দেখে, একটাতে সিনেমা দেখে, কিন্তু মোবাইল 3খানা।
নেতালি মোবাইল যুগে ছেলেমেয়েরা মোবাইল পড়বে, মানুষের দরকারে প্রয়োজনে মোবাইল দেখবে, মোবাইলে উত্তর দেবে, সবই ঠিক আছে, কিন্তু পড়াটা মোবাইলে কি অতটা আনন্দ পাওয়া যায়? সে তো আমি পাওয়া যায় না, অনেকবার ভালো করে তো পড়াই যায় না আমি ঠিক। অনেকবার চেষ্টা করি, কারণ অনেকে গল্প আমাকে মোবাইলে পাঠিয়ে দেয়, আপনি যদি একটু দেখে বলেন যে এই এটা ছাপা যাবে কিনা এই উপন্যাসটা। প্রথমে হয়তো প্রথম দিকে 10 পাতা পাঠিয়েছেন, মাঝে শেষের দিকে 20 পাতা পাঠিয়েছেন, মাঝের হয়তো 5 পাতা পাঠিয়েছেন, এরকম করে পাঠিয়ে অনেকে দেন। কিন্তু সেই মোবাইলে টেনে উপর থেকে নিচে নামানো, নিচ থেকে ডাইনে করা, বাঁয়ে করা, আপনার তো অনেকটা বিরক্ত হয়ে যায়। আমাদের করতে হয় কি, তখনই একটা প্রিন্ট আউট বার করে আমাকে দেখে বলতে হয় আর কি। সেরকম আমার মতন নিশ্চয়ই কিছু মানুষ আছেন যারা মোবাইলে বোধহয় ডান দিক বাঁ দিক না করে সরাসরি বই নিয়ে যে পড়া, যে আনন্দ, সেই আনন্দ নিশ্চয়ই তারা উপভোগ করেন। মোবাইলে পড়াচ্ছে, অনেকে বই পড়তে ভালোবাসেন। তো বই পড়া মানুষ কিন্তু এখনও আছেন, বই শুধু মোবাইল পড়া মানুষ না। তবে মোবাইল আধুনিক যুগে বললাম আপনাকে একটু আগেই বললাম যে আধুনিক যুগে মোবাইলও এসেছে, মোবাইলকেও দিতে হবে। সেই মোবাইলে পড়াটা কতদিন তার ভালো লাগবে, কতদিন কাজের জন্য যেটুকু মোবাইল দেখা, তার চেয়ে বেশি পড়তে গেলে তার সময়টুকু সেখানে দিতে পারবে কিনা, সেটা আগামীতে আরও বলবে। আগামীতে আপনার আরও কি আসবে তার তো কোনো ঠিক নেই। কিন্তু আমরা আশাবাদী মানুষ বই পড়বে, আমরা এখনও স্টিল আশাবাদী যে মানুষ বই পড়বে এবং বই ছাপা হবে, ছাপার অক্ষরে মানুষ পড়বে। আপনারা ই-বুক করছেন? হ্যাঁ, ইবুক তো আছে। আচ্ছা, ইবুকের দিকে তো, যে কারণ মানুষ যদি চায় ইবুকের দিকে পড়তে, ইবুক পড়বে। আর অডিও বুক? অডিও বুকও হচ্ছে, ইবুকও হচ্ছে, অডিও বুকও হচ্ছে। গল্প ভালো লেগে গেলে, যার গল্প ভালো লাগছে সেই সাহিত্যিকের খোঁজও বেশি পড়ছে লোকে। সেটাও কিছুদিন হবে। অডিও বুক আজকাল শুনেছি আমি যে লোকে গাড়ি চালাতে চালাতে কানে ঢোকানো থাকে, শুনতে শুনতে চলে যাচ্ছে আর কি। না জানি সেটা হয়তো তার কাছে ভালো লাগছে। মানে বলে আধুনিক আরো কত কি হবে, আমাদের আরো কত, সময় আমরা তো বাড়ছে, সময়ের সাথে সাথে সিস্টেমও বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে, সেটাই। তা আমরা একটা রেডিও বাজতো, সকালবেলা গান হতো, রেডিওতে শুনতাম, সেটা এখন রেডিও থেকে চলে এলাম টিভিতে, টিভি থেকে চলে এসেছি মোবাইলে। এখন মোবাইল থেকে আবার কোথায় যেতে হয় তার কোনো ঠিক নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, যে আগেকার তো মানে মানে দিকপাল সব সাহিত্যিক ছিলেন, তো তাদের নিয়ে তো ভাবতে হতো না যে ঠিক আছে তাদের লেখা বই মানেই লোকে পড়বে। সেই সময় বোধহয় প্রকাশকরা সাহিত্যিকদের কাছে যেতেন, এখন কি সাহিত্যিকরা প্রকাশকদের কাছে আসছেন? দেখুন, দু রকম আছে। যে সাহিত্যিকদের কাছে আমরা যাই বা গেছি এতদিন ধরে আর কি, তারা তো সবাই আছেন, প্রায় অনেকে নাই চলে গেছেন, অনেকেই আছেন এখনও, বা তাদের পরিবারের মানুষজন আছেন। সেটা তো আমাদের গতানুগতিক সেই পরিবারের কাছে আত্মীয়তার মতন হয়ে যায় আর কি। মানে যেহেতু প্রথম থেকে ছেপে এসেছি আজকে প্রায় 25 বছর 30 বছর আগে, এবং তার বই 15 বছর 20 বছর ধরে ছেপেছে একটার পর একটা, তাদের পরিবারের সঙ্গে আত্মীয়তার মানে কোনো রকম, তাদের সুখে দুঃখে বা আমাদের কোনো বা সুখে দুঃখে তারা যেরকম রোজই খবর নিতে হয়, খবর আসে, বা আমাদের সেরকম নিতে হয়। কিন্তু আধুনিক লেখক যারা বাড়ছেন, আরও বেড়ে উঠেছেন বা এখনও বাড়ছেন, তাদের লেখা অনেকে আমি এখন দেখছি অনেকে মোবাইলেও লিখে ফেলছেন। আপনি অনেকে মোবাইল লেখক আমি বলি অনেককে আর কি, মানে তারা মোবাইল ছাড়া অন্য কোথাও লেখেননি। আবার অনেকে আছেন মোবাইলেও লেখেন, পত্রপত্রিকাতেও লিখছেন। মোবাইল থেকে কিন্তু লেখক হয়ে যাচ্ছে, লেখক হচ্ছে মোবাইলে না লেখা তাই মানে সমাজ মাধ্যমে লেখা বলছেন? না, না, মোবাইলের মধ্যে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে লিখছে, মিডিয়াতে যে হ্যাঁ, লেখাটা হ্যাঁ, হচ্ছে আর কি, হ্যাঁ, আমি হ্যাঁ, তাকে হ্যাঁ। মোবাইল লেখক বলি আর কি। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। সোশ্যাল মিডিয়াতে লিখেই চলেছেন। হ্যাঁ। সেরকম আমার প্রকাশনা জগতেও সেরকম আছে বিচিত্র কেউ, মানে সোশ্যাল মিডিয়ায় দেখে, সোশ্যাল মিডিয়ায় ইয়ে করে, কি বলবো, মানে তাদেরও তো মানে জনপ্রিয়তা আছে। ছোট ছোট প্রকাশক এই লাইনে এসেছে, হ্যাঁ, মানে হ্যাঁ, যার হ্যাঁ। জন্য আপনি অনেক লেখক মোবাইলে লিখতে 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 অনেকে জনপ্রিয়তা অর্জন করেছেন, এবং প্রকাশকরাও সেই জনপ্রিয়তা লেখকদের কিন্তু বইও ছেপেছেন, হুম, এবং সেই বই সাকসেস, মানে যে বিক্রি হয় না বা হুম, বিক্রি হুম, কম হয় সেটাও নয়। মানে এগুলো হচ্ছে সব মোবাইল যুগে মোবাইলের লেখক যারা আর কি, হুম, মোবাইলে অনেকে হুম, লিখতে হুম, পারছেন, হুম, হুম। অনেকে ছোট ছোট পত্রপত্রিকায়ও লিখছেন। লিখলেই মানুষ যারা পড়েন বা যারা পড়তে ভালোবাসেন মানুষ, তারা কিন্তু পড়ে উত্তর বলেন তাকে, তোমার লেখাটা পড়লাম বা আপনার লেখাটা পড়লাম, এই হুম, জায়গায় হুম, হুম, বেরিয়েছে হুম, আপনার, হুম, হুম। সেটা থেকে মানুষের একটা ধারণা হয়
যিনি লিখছেন তারও একটা ধারণা হয়, যা প্রকাশ করছেন তাদেরও একটা ধারণা হয় আর কি। আগেকার মতন এখন বইয়ের সমালোচনাটা হয় না। আগে যে দেখতেন আপনি খবরের কাগজে বা সাপ্তাহিক কাগজে বা মাসিক কাগজে বিভিন্ন বইয়ের সমালোচনা হতো, ভালোকে ভালো বলা হতো, মন্দকে মন্দ বলা হতো, তোমার এই গল্পটা ভালো, এমন লোকে সমালোচনা করতেন, এমন দিকপাল সব সাহিত্যিক সমালোচনা করতেন। তখন তখন তাকে বলেই দিতেন তোমার এই জায়গাটা ঠিক মতন হয়নি। সেই জায়গাটা, সেই ধারালো জায়গাটা কমেছে এখন। তার জন্য লেখা পত্র পত্রিকায় কিন্তু সমালোচনাটা, বইয়ের সমালোচনা খুব কম হচ্ছে এখন। সমালোচনাটা বাড়া দরকার, আরও বাড়া দরকার, আরও মানুষের আরও গল্পের সমালোচনা হোক, প্রবন্ধের সমালোচনা হোক, তবেই তো সামনে মানুষ বুঝতে পারবে। একটা প্রশ্ন যেটা মানে বলা হয় যে বাংলা বইয়ের মুদ্রণ বা তার যে গুণগত মান, মানে গুণগত মান বলতে আমি লেখার বলছি না, ছাপানোর বা পাবলিশারের তরফ থেকে যে কাজগুলো থাকে, সেখানে অনেক সময় প্রচুর বানান ভুল পাওয়া যায় বা আরও অনেক সেরকম মানে সব হয়তো সেন্টেন্স কনস্ট্রাকশনেও ভুল, মানে সব সময় যে লেখক ভাষাবিদ হবেন এমন তো নয়। তো মানে যথেষ্ট যোগ্য এডিটর বা সম্পাদকের অভাব আছে। সম্পাদকের, এডিটিংয়ের অভাব তেমন নেই, আগে কিন্তু ছিলই না বলতে গেলে। এখন সেই জায়গাটায় প্রকাশকরা নিজেরা করার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় যে সেই যে খরচটা, যেসব প্রকাশক এটা করতে চেষ্টা করেন আর কি, তার খরচটাকে বাঁচান। একটা এডিটিং কাউকে করতে গেলে তো কিছু পয়সা দিতে হয়। এখন প্রকাশকরা সেই খরচাটা করতে চান না, না করেই সেটা করতে চান। কিন্তু এডিটার আছে, এখনও এডিটার আছেন যারা বই দেখে দেন, যারা বই পড়তে পারেন, বা যারা ভালো করে প্রুফ দেখেন, বা কোনো গল্পের জায়গায় চরিত্র বদলে যাচ্ছে কিনা। হয়তো একটা নামে গল্পটা শুরু হ্যাঁ, এটা হয়েছিল, ভীষণ দেখি। হ্যাঁ, খানিকটা আসার পরে দেখা গেল যে চরিত্রের নাম তার বদলে চরিত্রের গেছে। নাম বদলে গেছে। এই সমস্ত দেখে দেওয়ার জন্য কিন্তু এখনও মানুষ আছেন, এখনও তারা করেন। কিন্তু সেই যোগ্য রেমুনারেশন বা সেই যোগ্যতার তাকে পেমেন্ট করা, সেইটা প্রকাশকরা খুব একটা বেশি পারেন না। আবার অনেকে কিন্তু সেই কাজটা করেনও না। অনেক প্রকাশনা তো অনেকে এসছেন, সেই কাজটা করেন না। তারা মনে করেন যে আমরা নিজেরাই দেখে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু অনেক সময় সেটা হয়, ভুল হচ্ছে না তা নয়, ভুল হয়, এবং বাজার থেকে অনেক কথাও আসে আমাদের কানে ঢোকে আর কি, যে আজকাল বাংলা বইয়ে কেউ ইয়ে করতে চায় না, কেউ এডিটার রাখে না, কেউ এডিটিং করে না। কিন্তু এখনও এডিটার, মানে কি বলবো, যে অমিয় দেব বা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা যখন সব ছিল, অজয় গুপ্ত, এরা এখনও করেন। অজয় গুপ্ত এখনও করেন। এখন টোটাল মহাশ্বেতা দেবীর রচনাবলী আমাদের প্রায় 24-25টা খণ্ড প্রকাশিত হয়ে গেল, ফুল এডিটিং তার। মানে যোগ্য এডিটার এখনও আছে, এখনও নেই তা নয়, কিন্তু প্রকাশকরা সেই ভূমিকায় নামছে না। যারা নামছেন তারা ভালো করে করতে পারছেন, আর যারা নামছেন না বা যারা দেখাতে মনে করছেন না, তারা সেই মতন বই তৈরি করতে পারছেন না, সেই মতন বই হচ্ছে না, তাদের বইতে ভুল থেকে যাচ্ছে। সেটা প্রত্যেকেরই চেষ্টা করা উচিত, যতটা সম্ভব। ভুলভাল থাকলে আপনার অর্গানাইজেশনের বদলাম, লেখকেরও যেরকম বদলাম, অর্গানাইজেশনেরও বদলাম। কারণ লেখক, আমি জানি লেখক একটা গতিতে তারা লেখেন, কিন্তু তারা বই এডিটিং করা বা প্রুফ দেখার কাজটা তাদের কাজ নয়। তারা অনেকেই পারেন না, বেশিরভাগই পারেন না। কিন্তু তারা কি লিখেছেন সেই লিঙ্কটা তারা দেখে দেন। কিন্তু তারপরের কাজটা হচ্ছে প্রকাশকের কাজ। তিনি দেখবেন বা তিনি কাউকে দিয়ে দেখাবেন বা কাউকে দিয়ে এডিট করাবেন, পাঠকের কাছে যাবে যখন, তখন যেন যতটা সম্ভব নির্ভুল যায়। এটাই হচ্ছে প্রকাশকের কাজ, নির্ভুল দেওয়াটা তার কাজ। এখন সে কীভাবে করবে, কতটা কি করবে, আর বইয়ের যে দাম বা কস্টিং যেটা বলেন আর কি, বইয়ের দাম, এইসব করতে গেলে বইয়ের দামটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, এখনও তো আমি বলবো যে ভারতের কেন, ভারতের বাইরে যে কোনো ভাষার বইয়ের থেকে বাংলা বইয়ের দাম সবচেয়ে কম এখনো স্টিল। মানে এটাকে যদি ওই রকম দামের করতে হয়, তাহলে বাংলা বই আর কিনতে পারবে না লোকে আর কি, সেখান থেকে সরে যাবে আর কি। মানে বাংলা বইয়ের দামের ক্ষেত্রে মানে যেটা হয়, যারা পড়তে চায় তারা অনেক সময় কিনে উঠতে পারে না, মানে কিনতেও চায়, পড়তেও চায়, কিন্তু কিনে উঠতে পারে না। আর যারা কিনতে পারবে, মানে যাদের ক্ষমতা আছে, তারা হয়তো পড়ার তাদের ঝোঁক নেই, তার অতটা টাইম নেই তাদের। টাইম নেই তাদের। সেটা একটা। আর একটা যেটা আমি দেখছি ইদানিং, একটা ট্রেন্ড দেখছি, আগে তো প্রিন্ট করাটার একটা যথাযথ একটা ব্যাপার ছিল, মানে সবার হাতে ওটা সহজ মানে ছিল না, সহজলভ্য ছিল না।
কিন্তু এখন তো কম্পিউটার এসে গেছে, সবাই একটা প্রিন্ট বার করে নিজের মতোটাকে বাঁধিয়ে নিয়ে বাজারে বই বলে ছেড়ে দিল। এখন আমি যেটা জিজ্ঞাসা করতে চাইছি যে এরকম ভাবে কি বই পাবলিশ করা যায়? এর কোনো আইনগত কোনো বাধা নেই? মানে আমার একটা ধরুন আমি একটা লেখা লিখলাম, এবার লিখে আমি প্রিন্ট বার করলাম কম্পিউটার থেকে, করে সেটাকে কোনো একজন যারা বাঁধাই টাধাই করে, বই বাঁধাই করে, তারা ওটাকে সুন্দর করে বাঁধাই টাধাই করে দিল, আমি বললাম আমার একটা বই বেরিয়েছে। এবার আমি সেটাকে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং, সোশ্যাল মিডিয়ায় বললাম আমার অমুক বই তোমরা এসে কেনো, বন্ধু বান্ধব কিছু কিনলো, প্রকাশকের দরকার নেই কিন্তু সেখানে, এরকম কিন্তু প্রচুর বই হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। হ্যাঁ, তো এগুলো কি আইনসম্মত? এটা কি আমরা বলি পিওডি পাবলিশার। কি আমি তাদের নাম দিয়েছি পিওডি পাবলিশার। মানে কি পিওডি তাই? পাবলিশার মানে ও নিজে বই তৈরি করছে, হ্যাঁ, করে টোরে রেডি করলো, রেডি করে ওই প্রিন্ট অ্যান্ড ডিমান্ড হুম, বলে একটা মেশিন প্রিন্ট আজকাল অন ডিমান্ড, বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ। আজকাল বেরিয়েছে আর কি। তাতে 10খানা ছেপে নিলাম, 20খানা ছেপে নিলাম, 40খানা ছেপে নিলাম, বন্ধু বান্ধবদের মধ্যে 10খানা 20খানা দিলাম, হ্যাঁ, হ্যাঁ, আর 10খানা 20খানা বিক্রি করলাম। সোশ্যাল মিডিয়ায় তো ঘরে বসেই বিক্রি করে দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। এইরকম বেশ কিছু প্রকাশক তৈরি হয়েছে। মানে তারা প্রকাশকও না, জাস্ট আহ, বইটাকে এইভাবে আচ্ছা, বানিয়ে বিক্রি তারা করে ওই দিচ্ছে। প্রকাশনার নাম দিয়েছে, ফোন নাম্বারটা দিয়েছে, হ্যাঁ, বইয়ের হ্যাঁ, হ্যাঁ, মধ্যে হ্যাঁ। বইয়ের মধ্যে যা যা দরকার সেগুলো সব লিখছে, যে এইখানে এলে বই পাবেন, এই নাম্বারে হুম, ফোন হুম, করলে হুম, হুম। পাবেন, এই নাম্বারে এই ব্যাংকে টাকা পাঠালে এইভাবে পাঠালে পাবেন। আজকাল তো ফোন পে হয়ে গেছে, অমুক পে হয়ে গেছে, হুম। করে দিলেও আপনাকে বই চলে গেল। নাতালি এইগুলোকে কিন্তু এখন এইগুলোর সংখ্যা বাড়ছে, বাড়ছে, এবং এরা অনেকেই সাকসেস। তো এই এতে এই ধরনের ব্যবসা যারা করছে তারা অনেকেই সাকসেস, এবং এগুলোর সংখ্যাও বেড়ে চলেছে ক্রমশ দিনের পর দিন আর কি। তো গিল্ডের কোনো নিয়ম নেই এটার? না, এটা কোনো নিয়ম নেই। আপনি লিখলেন, আপনার মতন দিলেন, আপনার ঠিকানা, আপনার নাম, আপনি বেচছেন, যারা কিনছে তারা কিনে দেখছে, যদি কেউ কেউ ঠকবে, যদি বলে তার ভালো লাগছে না এই লেখাটা পড়তে, কারণ তিনি তো বলেই দিচ্ছেন যে আমার লেখাটা এই বেরিয়েছে, এতটুকু বেরিয়েছে, বাকি লেখাটা আমি পূরণ করেছি, তাতে কিছু মনে হয় না। এটা আচ্ছা। গিল্ডের থেকে কোনো বারণ কাউকে নেই। যেরকম বললাম যে প্রিন্ট অ্যান্ড ডিমান্ড আর পিওডি লেখক আর মোবাইল লেখক, মোবাইল লেখক। এই সংখ্যাটা ক্রমশ কিন্তু বাড়ছে। আচ্ছা। কারণ এখন তো আর আগেকার সেই সুনীল গঙ্গোপাধ্যায় বা বুদ্ধদেব গুহ এরা তো আর নেই এখন লেখা হুম, সাপ্লাই হুম, করার জন্য। হুম। এখন আছেন শিশু মুখোপাধ্যায় আছেন, আপনার শঙ্কর আছেন, সঞ্জীব চট্টোপাধ্যায় আছেন, পবিত্র সরকার আছেন, বাণী বসু আছেন। এরা এখন জনপ্রিয় লেখক সব। হুম। এদের তো আর সেই আগেকার মতন অত লেখা বেরোচ্ছে না। যেটুকু বেরোচ্ছে সেটুকু তার যে প্রকাশক যারা আছেন তারা উম, আগে আগে নিয়ে সেগুলোকে বই বার করে দিচ্ছেন। আর তারপরে যে লেখক যারা আছেন তাদেরকে নিয়ে বেশ কিছু প্রকাশনা চলছে এখন। তারপরে নতুন যারা প্রকাশনায় এসছেন, ধরুন এখন তো অনেক ছেলে মেয়ে কিন্তু নতুন প্রকাশনায় এসছেন এই প্রচুর বছর, বেরিয়েছে, হ্যাঁ। 3 বছর 3-4 ধরে দেখছি আমি, বিশেষ করে করোনা পিরিয়ডের সময় থেকে দেখছি অনেক প্রকাশনা নতুন হয়েছে বাড়িতে বসে। আচ্ছা। মানে বাড়ি থেকে তারা শুরু করেছেন আর কি। বাড়িতে বসে বই ছেপেছেন, বই ছেপে সেই বই অনলাইনে, ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন করেছেন, সেই বই বিক্রি করেছেন। প্রি বুকিং হয় যেটা এখন। যেটা একদম একদম করে তারা সেই বই কিন্তু বাজারে ছেড়েছেন, বাজারে বিক্রি হয়েছে। আবার কলেজ স্ট্রিট অঞ্চলে সেই বই হয়তো 10খানা এদিক ওদিক দোকানে দিয়েছেন, দোকানে যার দিয়েছে। যেখানে চাহিদা আছে সেখান থেকে বিক্রি করেছেন। কিন্তু এই 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 সোশ্যাল মিডিয়াতে এই কাজটা হয়েছে, এটা দেখতে পাচ্ছি আমি আপনার 22-23 পর থেকে দেখতে পাচ্ছি বেশি। এখন বেড়েছে, বেশ বেড়েছে। হুম। আর দেশ কি নতুন লেখক যারা নতুন, নতুন বলতে একদমই নতুন, যারা একটাও বই কোথাও প্রকাশ, মানে গল্প বা উপন্যাস কোথাও প্রকাশিত হয়নি, সেরকম কোনো লেখকদেরকে কি দেশ মানে উৎসাহ দেয়? আমরা তো অনেক নতুন লেখকের বই পড়েছি। আপনি দেখবেন যে কিন্নর রায় তখন আমাদের লেখক থেকেই উঠে আসা, অনিল ঘড়াই কোথায় লিখতেন, কিন্তু আমাদের লেখক থেকে আসা। এরা তো সব পত্রপত্রিকায় লিখতে লিখতেই চলে আসা, ধরুন আমরা বই আকারে। পত্রপত্রিকাতেও কেউ লেখেনি কোনোদিন, তার এখন একটা নিজে একটা তাহলে লিখেছে। সেই পাণ্ডুলিপিটা দেখতে হবে, কোনো এডিটারকে সেটা দিতে হবে, কোনো এডিটার সেটা দেখবেন, দেখে সেটাকে ঠিক করবেন। ধরুন তাছাড়া বই আকারে করলে হয়তো দেখা গেল যে যিনি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন খুবই ভালো, খুবই করবে, যিনি প্রকাশ করলেন তিনি হয়তো প্রকাশ করে দেখলেন যে 10খানাও বেচতে পারেননি, কি 10খানা বেচেছেন 20খানা বেচতে পারছেন না। আজকাল সেই 10খানা 20খানা বেচে তো আর ব্যবসা হবে না, ব্যবসা হবে না, তার কথাটা ভাবতে হবে। আর এখন ছাপাটা খুব সহজ হয়ে গেছে, এখন বই ছাপাটা অত আগেকার মতন অত কঠিন নেই। নেই।
তো কোনো নতুন লেখক যদি দেশকে যদি আপনাদের কাছে মানে তাদের লেখা পৌঁছাতে চায়, তা কিভাবে করবে, তার পদ্ধতিটা কি? লেখা তো এখানে দেয়, অনেক সময় হয় কি লেখকরা নিজেরা পয়সা দিয়ে বই তৈরি করে। হুম লেখক এটারও আমি একটা নাম দিয়েছিলাম, লেখক স্পন্সর পাবলিশার। মানে লেখক স্পন্সর করছেন, তার লেখা নিয়ে এসছেন, সেই লেখাকে প্রকাশক এডিট করছে বা দেখছে বা যাই করুক, আলোচনা করে কারেকশান করছে লেখকের সঙ্গে বসে। লেখক টাকা দিচ্ছেন, তার বই 100খানা বা 50খানা বা 70খানা বই ছাপা হয়ে বেরোচ্ছে। হুম সেই বই লেখক 10 কপি বা 15 কপি বা 20 কপি নিলেন, আর বাকিটা সে বিক্রি করলো। তার যা খরচ খরচা যা পড়ে সেটা যে প্রকাশনা করে, সে প্রকাশনা সেই টাকাটাও নিয়ে নেয়। হুম হুম যে আপনার বই তৈরি করতে 40,000 পড়বে, আপনার বই তৈরি করতে 35,000 পড়বে, এটা আমাকে দিন, আর তার বাবদে আপনি এই 20খানা বই পাবেন কি 25খানা বই পাবেন। এই, আর বাকি বইটা যদি পরবর্তী সময় বিক্রি হয় ভালো, তাহলে আবার পিওডিতে আবার ছাপবো, আর না হলে এই কম ছাপা, তার বেশি হবে না। তিনিও দেখলেন যে আমি অন্তত প্রথমে ছেপে তো দেখি অন্তত কীরকম আমার নিজের বইটা ঠিক আছে কিনা। সবাই বন্ধু বান্ধবদের মধ্যে দেবেন, এটা সেটা করবেন, অনেকে পড়বে, পড়ে ভালো বলবে, কেউ কেউ বলবে না ভালো ঠিক হয়নি। এটাও হয়, এই প্রকাশনাটাও আছে এখন। এখন এই এই প্রকাশনার সংখ্যাটা বাড়ছে আবার ক্রমশ, কারণ লোকে এখন বেশি গল্প কবিতা লিখে ফেলছে। হুম হুম আর গল্প কবিতা, নিজের আত্মজীবনী, এসব নানা রকম লেখা হয়ে যাচ্ছে। সেই লেখাকে মানুষ চাইছে, বা যিনি লিখছেন তিনি চাইছেন যে আমার একটা বই আকারে থাক। বই আকারে থাক, হ্যাঁ। কিন্তু প্রকাশক তো পারছে না, অনেক প্রকাশক আছে যারা এফোর্ড করতে পারবে না। আবার অনেকে দেখছে যে এই লেখাটা যে আমি বার করি, এটা আমি কী বিক্রি করব, কোথায় বিক্রি করব, সেও দেখি ভয় পাচ্ছে, মানে টাকাটা ইনভেস্ট করবো করবে না। লেখক যেই টাকা দেন সেটা ছেপে দিচ্ছে, তার কোনো রিস্ক নেই। লেখকের টাকা থেকে যেটুকু তার প্রফিট নেওয়ার কথা সেটুকু নিচ্ছে, বাকিটা বই করে বিভিন্ন জনকে বিক্রি করার চেষ্টা করছে। সেই জন্য 20খানা 15খানা 20খানা করে বই দেখবেন থাকে, তারপর আবার বললে আপনি আবার যদি বলেন যে হ্যাঁ আমার আরও 20 কপি বই লাগবে, ও আবার ছেপে আনবে। এটা হল পিওডি পাবলিশার, আচ্ছা, সব পিওডি করে নিয়ে চলে আসবে। না আমি বলছি দেশের কাছে যদি কোনো নতুন লেখক তাদের দেশ কথা দেখবে, দেশ দেখবে, দেখে সেটাকে আলোচনা করবে, করে সেটাকে পাঠাবে বই কি আকারে করে, করে। তারা যদি মানে অ্যাপ্রোচ তো করবে কি কেন করে? দেজের একটা অ্যাপ্রোচ করার জায়গা আছে, দেজের আচ্ছা, প্রপার দেজের কাছে এসে অ্যাপ্রোচ ওয়েবসাইটে করা যায় যে না। ওয়েবসাইট ওয়েবসাইটে না, কিছু উনি না? চিঠি পাঠাবেন, আচ্ছা দেজের কাউন্টারে করবেন, অ্যাপিল করবেন, এবং আচ্ছা দেজে তিনি বই কিনতে আসেন কিনা, তিনি বই পড়েন কিনা সেটাও তো বুঝতে হবে, খালি হ্যাঁ লিখে ফেললে হবে না। আচ্ছা তিনি বই কিনে পড়াশোনা করছেন কিনা দেখতে হবে। হ্যাঁ। কিন্তু এই আপনারা এটা চেক করেন কি যে মানটা যথেষ্ট ভালো কিনা লেখার, সেটা কে চেক সেটা করে? এখনও এডিটার আছে, আচ্ছা এখনও গল্প উপন্যাস বোঝা যায়, কিছু বোঝা যায়, আবার কিছু কিছু আছে বুঝতে পারা যায় না। হুম হয়তো বেরোনোর পর বোঝা গেল ভালো বিক্রি হবে, হুম না বোঝাও যায় না। অনেক সময় বোঝা যায় যে এই বইটা এই গল্পটা টানবে, আবার অনেক সময় বোঝা যায় যে এটা এই উপন্যাসটা খুব একটা টানবে না। আচ্ছা, নতুন লেখকদের তো নিয়ে হলো প্রশ্ন, এবার আমি একটু পাঠকদের নিয়ে প্রশ্ন করতে চাই। প্রকাশকরা পাঠকদের কি বুঝতে পারেন, মানে ধরুন পুরনো পাঠক আর এখনকার পাঠক, তাদের মধ্যে কি পার্থক্য হয়েছে? দেখুন, পাঠক পুরনো আর নতুন বলে কোনো আলাদা হয় না। পাঠক এখন দেখতে হবে যে পাঠকের সংখ্যাটা বাড়ছে না কমছে। হুম পাঠকের সংখ্যা কিন্তু খুব কমে যায়নি, তারা যেদিক দিয়ে হোক পড়ছে, হুম হয় মোবাইলে পড়ছে, নাহলে বই কিনে পড়ছে, নাহলে গল্প পত্রপত্রিকা পড়ছে, কিছু না কিছু পড়ছে। কিন্তু পড়ার ধারাটাই বদলে যাচ্ছে ক্রমশ। যেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে কলেজ স্ট্রিট অঞ্চলে বলুন বা যেখানেই হোক না কেন, আমরা যখন একটা বই মেলা কেন্দ্র করে একটা উৎসবের মতন তৈরি করি হুম বই হুম মেলা, হুম এখন তো জেলায় জেলায় বই মেলা হচ্ছে। মানে সারা ভারতবর্ষ জুড়ে বই মেলা হচ্ছে। আমাদের এই জেলাতেই প্রায় কম করে হলেও প্রায় 300 মতন বই মেলা হয়। হুম তেনাতে যেখানে মেলা হয়, মেলাকে উদ্দেশ্য করে বেশ কিছু মানুষ আছেন বই কিনতে, যারা যারা কাছাকাছি থাকেন, যে আমাদের তো বর্ধমানে মেলা হচ্ছে, আমরা তো কখন কলেজ স্ট্রিটে গিয়ে নতুন বই কিনবো, এইখানে দেখি তারা কিন্তু বই কিনছেন। বর্ধমান বলুন, আসানসোল বলুন, দুর্গাপুর বলুন, বহরমপুর বলুন, প্রত্যেকটা জেলাতে কিন্তু বিভিন্ন জায়গায় বই মেলা হয়। অতএব সেখানে কিন্তু পাঠক যায়। পাঠক এখন কিন্তু কলেজ স্ট্রিটে বেশি আসতে হয় না। পাঠক এখন মোবাইল করলেই, ফোন করলেই তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। 10% কমিশন দিয়েও পৌঁছে যাচ্ছে, বই বাড়িতে পৌঁছে যাচ্ছে। খরচটা হয়তো প্রকাশক বেয়ার করছে, কিন্তু তার জন্য এখন কলেজ স্ট্রিটে এসে যে বই কিনতে হবে সেটা নয়। কলেজ স্ট্রিটে এসে আপনার স্কুল বইও কিনতে হচ্ছে না, সেও নাকি বাড়ি বাড়ি চলে যাচ্ছে এখন। হুম আমি তো গল্প বই দেখেছি যে বাড়িতে বসেই লোকে, এখানে কেন, সে দূর দূরান্ত দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, যেখানে যেখানে, আমরা তো বাংলা বইটা নিয়ে মূলত কাজ করি, বাংলা বইয়ের প্রকাশক, বাংলা বইয়ের
সারাউন্ডিং বাজার থেকে যত প্রকাশক আছে সবার বাংলা বইটাও আমাদের কাছে পাওয়া যায় না। সেই বই আমরা যখন দেখি যে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সোশ্যাল মিডিয়া দেখে লোকে অনেকে বিভিন্ন জায়গার লোক কিন্তু বই কেনার জন্য পাঠায়, কিন্তু কলেজ স্ট্রিটে নিউ জেনারেশনে, যেটা বলবো নিউ জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু বইয়ের যে ক্রেতা নয় সেটাও আমি বিশ্বাস করতে পারলাম না। অনেকে বলতো যে যারা আধুনিক যুগে বা এখনকার ছেলেমেয়েরা তারা বই পড়ে না, এটা ভুল ধারণা। কারণ আমি গত বছরও বইমেলা দেখেছি, তার আগের বছরও বইমেলা দেখেছি, প্রথম দিকে লাইন দিয়ে খদ্দের ঢুকে, সেটা হচ্ছে ইয়ং জেনারেশন, যাদের বয়স 40-এর ভেতরে, যাদের বয়স 15-16 থেকে 40-এর ভেতরে বয়স আর কি, তারাই কিন্তু সবচেয়ে বেশি বই কেনে এখন। তবে হ্যাঁ, তাদের মধ্যে তাদের নিজস্ব কিছু বই থাকে, প্লাস তারা হয়তো কেউ হয়তো তার জেঠিমার জন্য বই নিতে এসছে, কেউ হয়তো তার কাকুর জন্য বই নিতে এসছে, ঠাকুমার জন্য বই নিতে এসছে। তারা কিন্তু তাদের কিন্তু সারা বছর, আমি তো সেন্ট্রাল পার্কে বইমেলা হয়, সারা বছরের মধ্যে তারা কিন্তু লিখে রাখেন এবছর কেনা হয়ে গেছে যেগুলো পড়া হলো, সামনে কি কি বই বেরোচ্ছে, কোন কাগজে কী বইয়ের রিভিউ বেরিয়েছে, কোনটা ভালো বই কোনটা তারা কিন্তু লিস্ট করে নিয়ে আসে। এবারে বইয়ের দোকানে আমি যখন দেখেছি ঢোকে, লিস্ট অনুযায়ী আগে নিয়ে তারপরে কি বই এবছর বেরিয়েছে সে বই থেকে তারা বাঁচে। নেতালি পাঠক কিন্তু কম নয়, বা পাঠক পড়ে না বা নয়, কিন্তু বিক্রির ধারাটা বদলে যাচ্ছে। মানে কলেজ স্ট্রিট এসে বই কিনতে হবে না, কোনো বই দোকানে গিয়েও কিনতে হবে না, বিভিন্ন জায়গা থেকে তার বই চলে আসছে। আমার যারা পছন্দ বই আমি বাড়িতে বসেই পেয়ে যাব। কিন্তু এই যে ছোট ছোট বিক্রেতা যারা রয়েছে কলেজ স্ট্রিটে, তাদের কি অবস্থা এখন একটু খারাপ হয়েছে? তাদের তো আগের থেকে একটু খারাপ হয়েছে। আবার যারা সোশ্যাল মিডিয়াটাকে ভালো ধরতে পেরেছে তারা বাড়িতে বসেই ব্যবসা করছে, তার তো মানে দোকানে বসেই ব্যবসা করছে। একদম কলেজ স্ট্রিটে তো ভর্তি ছোট ছোট বিক্রেতা রয়েছে, না? হ্যাঁ, তাদের অবস্থা একটু খারাপ এখন। তারা স্কুল সে বই নিয়ে খুব একটা, মানে তারা যারা সোশ্যাল মিডিয়াটাকে ধরতে পেরেছে তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছু বই বিক্রি করছে, আর বাকি যারা কলেজ স্ট্রিটে এদিক ওদিক বসে আছে তারা কিন্তু ততটা পাচ্ছে না। এটা সবসময়ের জন্য থাকে, যখন অতীতেও ছিল এখনো আছে। অতীতে যখন ধরুন অনলাইন ব্যাপারটা ছিল না, অনলাইনে কেনা বা তার তখন যে রমরমা ছিল কলেজ স্ট্রিটের, হ্যাঁ, সেই রমরমা কমেছে। সেই রমরমা অনেকটা কমেছে। কিন্তু জেলায় জেলায় তারা বই নিয়ে যেত, জেলায় জেলায় তো বই নিয়ে গিয়ে, এখন তো জেলাতে বইমেলা হয়ে গেছে। এখন একবার বইমেলার সময় যদি ঠিক মতন গুছিয়ে বই কিনেছে, সারা বছর বই পড়ছে, আবার পরের বছর বইমেলার সময় কিনবে। কিন্তু বইয়ের সেখানকার যে দোকান যারা, তারা কিন্তু আর গল্প বই তত ওখান থেকে করতে পারছে না। তারা বলছে যে আমাদের বই তো আপনারা ডাইরেক্ট তো পাঠককে পাঠিয়ে দিচ্ছেন, আমাদের দোকানে ততটা নিচ্ছে না, কম নিচ্ছে। তো পাঠক আছে, বইয়ের পাঠক কিন্তু যায়নি, বইয়ের পাঠক কিন্তু আছে, তারা বই পেলেই পড়ে। বই আমাদের খুবই ভালোবাসার বিষয়। বই পড়ার যে ঝোঁক, সেই ঝোঁক কমবে না। সে যেভাবেই মানুষ কিনুক না কেন, অনলাইনে কিনুক বা কলেজ স্ট্রিটে এসে কিনুক, বাট কিন্তু কলেজ স্ট্রিট হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ভীষণ নস্টালজিয়া শব্দটা আমরা এত ব্যবহার করি যে মাঝে মাঝে মনে হয় যেন অতি ব্যবহারে জীর্ণ হয়ে গেছে। কিন্তু প্রাণের একটা টান কিন্তু কলেজ স্ট্রিটের সঙ্গে আমাদের আছে, বাঙালিদের আছে। কলেজ স্ট্রিটে ঢুকলেই যেন আমার মনে হয় যে একটা বইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে পুরো অঞ্চলটা দিয়ে। কলেজে পড়ার সময় বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কলেজ স্ট্রিটে ঘুরে বেড়ানোর স্মৃতি, সেগুলো মনে আসে। কিন্তু আমরাও হয়তো এখন আর সেভাবে সময় করে উঠতে পারি না কলেজ স্ট্রিটে আসার। তবু বই তো থাকবেই আমাদের জীবনে, বই তো সবচেয়ে বড় বন্ধু। আর আজকে সুধাংশুবাবুর সঙ্গে কথা বলে আমরা বই প্রকাশনা, বইয়ের পাঠক, এখনকার লেখক, সে সময়ের লেখক, এদের সম্পর্কে অনেক অনেক কিছু জানতে পারলাম। সুধাংশুবাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম বইয়ের প্রকাশনা সম্পর্কে। আর এই পুরো বইয়ের মধ্যে বসে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হচ্ছে। বই থেকে যাবে, মানুষ হয়তো চলে যায়, কিন্তু তাদের কেনা বই থেকে যায় তাদের বাড়িতে, তাদের স্মৃতি বহন করে। বইয়ের মতোই থেকে যায় গাছের চারা। সেই গাছের চারা আজকে বই প্রকাশনার অন্যতম একজন ব্যক্তিত্ব সুধাংশুবাবুর হাতে গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে আমি তুলে দিচ্ছি আমাদের একটা ছোট্ট উপহার। সুন্দর সুন্দর বই প্রকাশ করুন, গাছও থাকবে, বইও থাকবে। হ্যাঁ। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।